বেশ কিছু বছর আগে বারাসাতে এক দম্পতি থাকতো। তাদের পারিবারিক কিছু সমস্যা হয়, সেই জন্য সেই দম্পতি তাদের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন, ভাড়া থাকা শুরু করেন। এবার বুঝতেই পারছেন, বাড়ির বাইরে ভাড়া থাকা মানে প্রত্যেক মাসে অনেকগুলো করে টাকা দিতে হয়। দুটো বছর কেটে যায় এইভাবে ভাড়া থাকার। তারপরে সেই দম্পতি সিদ্ধান্ত নেয় যে তারা নিজেদের একটা ছোট্ট হলেও ফ্ল্যাট কিনবে। সেই কথা চিন্তা করে তারা বারাসাতের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট দেখতে যাওয়া শুরু করেন। সেই ফ্ল্যাট দেখতে যাওয়ার সুবাদেই তারা একটা বাড়ির সন্ধান পায় এবং সেই বাড়িটা তারা একটু নেগোশিয়েট করে বেশ কিছুটা কম দামেই পেয়ে যান। বাড়িটা নেয়ার পরে তারা সেই বাড়িতে থাকা শুরু করে। আর এরপরই ঘটে যায় গায়ে কাটা দেয়া ভয়ঙ্কর ঘটনা। আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি এপিসোডে আপনাদের সকলকে বলতে চলেছি। ত্রিশেন, আমার রিকোয়েস্ট, আপনারা কেউ কোথাও যাবেন না। আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, আপনারা খুব এনজয় করবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা বারাসাত থেকে মৌসুমি লিখে পাঠিয়েছে। প্রথমে আমি এই ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। মৌসুমীদি ঘটনাটা পুরোটাই লিখেছেন এবং লেখার পরে রিকোয়েস্ট করেছেন যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে ঘটনাটা বলি। তো আমি সেই চেষ্টাই করছি। তো বিষয়টা হচ্ছে যে মৌসুমীদির আর ওনার হাজব্যান্ডের দেখা হয় ওনারা যখন কলেজে পড়তেন। তো তারপরে দুজনেই কলেজ শেষ হয়। এবার বাড়িতে যখন ওনারা বিয়ের বিষয়ে কথা বলে তখন মৌসুমীদির হাজব্যান্ডের যে বাড়ির লোক ছিল তারা কিন্তু এই বিয়েটায় খুব একটা রাজি ছিলেন না। তারা আসলে ভেবেছিলেন যে তারা নিজেদের ছেলের বিয়ে নিজেরা পছন্দ করে সম্বন্ধ দেখে দেবেন। কিন্তু যখন তারা শোনেন যে তাদের ছেলে অলরেডি একটি মেয়েকে পছন্দ করেছে, তাদের কিন্তু প্রথমে একটু আপত্তিই জানায়। যাই হোক, তো তারপরে সেই আপত্তি বেশি দিন থাকে না এবং বাধ্য হয় তারা বিয়ের পারমিশন দিতে। তারপরে দুই বাড়ির মতেই কিন্তু সুন্দরভাবে বিয়েটা সুসম্পন্ন হয়। ওনারা বিয়ের পরে সুখে শান্তিতে সংসারও করতে থাকেন। এবারে ওনারা যখন সুখে শান্তিতে সংসার করা শুরু করলেন তখন কিন্তু প্রথম দিকে মৌসুমীদির শ্বশুর বাড়ির দিকে কোনো সমস্যা ছিল না। কিন্তু তারপরে বিয়ের পরে মৌসুমীদি একটা জায়গায় চাকরিতে ঢোকেন। এবার বিয়ের পরে উনি যখন প্রথম শ্বশুরবাড়িতে আসেন উনি তখন কিন্তু শ্বশুরবাড়িতে যেটুকু যা পারতেন উনি কাজকর্ম করতেন। রান্না করা থেকে শুরু করে ঘর গোছানো সবই উনি করতেন। কিন্তু বুঝতেই পারছেন যখন উনি চাকরিতে ঢুকে যান তখন কিন্তু উনি সকালের দিকটা অতটা বেশি রান্নাঘরে সময় দিতে পারতেন না। এবার এটা নিয়ে আস্তে আস্তে কিন্তু সংসারটা অশান্তি সৃষ্টি হয়। উনি অফিস থেকে ফিরে এসে অবশ্যই রান্নাবাড়িতে হেল্প করতেন, কাজও করতেন, কিন্তু অফিস যাওয়ার আগে উনি কিন্তু সেইভাবে সংসারে সময় দিতে পারতেন না এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু আস্তে আস্তে আবার সংসারে নতুন করে অশান্তি হওয়া শুরু হয় এবং এই ব্যাপারটা আস্তে আস্তে উত্তরোত্তর এমন বৃদ্ধি পেতে থাকে যে একটা সময় এরকম আসে যে কোনো রকমভাবেই এই অশান্তিটাকে ইগনোর করা যাচ্ছিল না। তো তখন মৌসুমীদি বলে যে ঠিক আছে, আমি তো রোজগার করছি, তো আমি কিছু টাকা এক্সট্রা দিয়ে একটা কাজের মাসি রাখছি যিনি রান্নাবান্না হেল্প করে দেবেন। কিন্তু তারা তাতেও আপত্তি জানায় এবং তারা বলে দেয় যে যদি চাকরি করতে হয় সে করতে পারে, কিন্তু সকালবেলা তাকে একটু সকালে উঠে সংসারে কিছু কাজকর্ম তাকে করেই বেরোতে হবে। তো এই বিষয়টা যেহেতু মৌসুমীদি ওয়ার্কিং ছিলেন তো ওনার পক্ষে এই বিষয়টা সম্ভবপর ছিল না।
তো এটা নিয়ে অশান্তি হয় এবং তারপরে মৌসুমীদি এবং ওনার হাজবেন্ড দুজনে মিলেই ঠিক করলেন যে ওনারা আর এই বাড়িতে থাকবেন, ওনারা আলাদা বাড়ি ভাড়া করে থাকবেন। এবং ওনার শ্বশুরবাড়ি থেকেও সেটাই বলে যে যদি তোমাদের এতটাই অসুবিধে হয় তাহলে তোমরা আলাদা থাকতে পারো। তো সেই কথা শুনে ওনারা ভাবলেন যে না, ঠিক আছে, আমরা এভাবে আর অশান্তির মধ্যে থাকতে পারবো না, আমরা আলাদাই থাকবো। যাই হোক, অনিচ্ছা সত্ত্বেও ওনারা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে একটা বাড়ি ভাড়া করে থাকা শুরু করলেন। এবার বুঝতেই পারছেন, আলাদা বাড়ি ভাড়া করে থাকা মানে সেখানে অনেকটা বেশি খরচা হয়। তো যাই হোক, উপায় কিছু নেই। আর মৌসুমীদিও যথেষ্ট কষ্ট করে পড়াশুনো করেছিলেন, তো উনি ভাবলেন যে কষ্ট যখন করতেই হবে তাহলে দুজনে মিলে একা থাকার সিদ্ধান্তটাই নিই। তো ওনারা একা থাকা শুরু করলেন। এইভাবে মোটামুটি ২ বছর কেটে গেল। এবার ২ বছর কেটে যাওয়ার পরে ওনারা ভাবলেন যে বাইরে মানে এইভাবে বাড়ি ভাড়া থাকতেও মাসে মাসে একটা ভালো রকমের টাকা দিতে হয়। তো তখন উনি আর ওনার হাজবেন্ড দুজনে মিলে মনস্থির করলেন যে আমরা যে টাকাটা বাড়ি ভাড়া দিচ্ছি তার থেকে হয়তো কিছু টাকা বেশি দিলে আমরা প্রতি মাসে যদি ইএমআই দিয়ে একটা ফ্ল্যাটও কিনি তাহলে হয়তো এন্ড অফ দ্য ইএমআই আমাদের হয়তো ফ্ল্যাটটা নিজের হয়ে যাবে। কিন্তু আমরা যারা ভাড়া আছি সেই ভাড়াটা তো শুধু থাকার জন্য, সেই বাড়িটা তো আর আমার নিজের হবে না। তো সেই জন্য ওনারা সিদ্ধান্ত নিলেন যে একটু ছোটোখাটো একটা কম দামের মধ্যে ওনারা একটা ফ্ল্যাট নেবেন এবং ফ্ল্যাটটা কিছু টাকা ওনাদের জমানো ছিল সেই টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনবেন এবং বাকি টাকাটা ওনারা ব্যাংক লোন করে প্রত্যেক মাসে ইএমআই দিয়ে মানে নেবেন। তো এই চিন্তাভাবনা থেকেই ওনারা কিন্তু বারাসাতের মধ্যেই ফ্ল্যাট খোঁজা শুরু করলেন। এইভাবে যখন ওনারা ফ্ল্যাট খোঁজা শুরু করলেন তো সেই সময় ওনারা ছুটির দিনগুলো বিভিন্ন জায়গায় ফ্ল্যাট দেখতে যেতেন। কিছু কিছু ফ্ল্যাট ওনাদের খুব ভালো লাগতো, কিন্তু সেই ফ্ল্যাটগুলোর দাম অনেকটাই বেশি ছিল। তো ওনাদের পক্ষে অত টাকা ইএমআই অ্যাফোর্ড করা সম্ভব ছিল না। তো বুঝতেই পারছেন, ফ্ল্যাট দেখা শুরু করা আর আলটিমেটলি ফ্ল্যাট কেনা এই দুটোর মধ্যে অনেকটা সময়ের পার্থক্য থাকে, কারণ ফ্ল্যাট কেনার সময় অনেকগুলো প্যারামিটার থাকে যেগুলো দেখে কিনতে হয়। তো ওনাদের ক্ষেত্রেও সেরকমই সময় যাচ্ছে এবং ওনারা এরকমও হচ্ছে যে ওনারা যাচ্ছেন, হয়তো বলছে যে এই ফ্ল্যাটটা অমুক দিন আপনারা দেখতে পাবেন, তো সেদিন যাচ্ছে, গিয়ে দেখছে যে ফ্ল্যাটটার কন্ডিশন খুব একটা ভালো না, বা ফ্ল্যাটটা হয়তো ওনারা যে লোকেশনের মধ্যে চাইছেন সেই লোকেশন থেকে অনেকটাই ভিতরে। এরকম নানান জিনিস হচ্ছে এবং ওনাদের কিন্তু কোনো না কোনো কারণে সেই ফ্ল্যাটটা পছন্দ হচ্ছে না, বা পছন্দ হলেও সেটার কিন্তু প্রাইস রেঞ্জটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এরকম আর কি কিছু না কিছু হচ্ছে। যাই হোক, তো এরকমভাবে যখন আস্তে আস্তে বিষয়টা চলতে থাকছে, তো এর কিছুদিন পরে ওনারা একটা ফ্ল্যাটের সন্ধান পেলেন। তো ওনারা তারপরে ভাবলেন যে ওনারা যে পশ লোকেশনের মধ্যে চাইছেন বা যেখানে কনভিনিয়েন্সটা খুব ভালো, তো দেখলেন যে সেইখানে ফ্ল্যাট পেতে গেলে ওনাদেরকে একটু বেশি পয়সাই খরচা করতে হবে। তো সেই জন্য ভাবলেন যে ঠিক আছে, আমরা একটু দূরের দিকে বা একটু ভিতরের দিকেও আমরা ফ্ল্যাট নিতেই পারি। তো এই চিন্তাভাবনা করে ওনারা একজন ওনাদেরকে আর কি বলে যে অমুক জায়গায় একটা ফ্ল্যাট আছে, তো আপনাদেরকে দেখাবো। তো তার আগে সে হোয়াটসঅ্যাপে কিছু ফ্ল্যাটের ছবি টবি পাঠায়, তো ওনাদের বেশ পছন্দ হয়। তো একটা নির্দিষ্ট দিন দেখে ঠিক হলো যে মৌসুমীদি এবং ওনার হাজবেন্ড দুজনেই ফ্ল্যাটটা দেখতে যাবে। ঠিক আছে, আমি এক্স্যাক্ট লোকেশনটা বলছি না জায়গাটার, উনি বলতে বারণ করেছেন। তো সেই জায়গাটা হচ্ছে মোটামুটি মানে মেন আর কি যে জায়গাটা, সেখান মানে বারাসাতের মেন জায়গা থেকে বেশ কিছুটা ভিতরে। তো ওখানে ওনারা যান। এবার গিয়ে যখন ফ্ল্যাটে যে ফ্ল্যাটটা আর কি মানে ওইটা একটা বড় কমপ্লেক্স, আর তার মধ্যে মোটামুটি বেশিরভাগ ফ্ল্যাটই বিক্রি হয়ে গেছে, দু একটা ফ্ল্যাটই আর পড়েছিল। তো সেই ফ্ল্যাটটা হচ্ছে মানে কেউ একজন কিনেছিল আগে, তো সে আর থাকছে না, তো সে ফ্ল্যাটটা সেল করে দিচ্ছে। তো সেরকম এইবারে মৌসুমীদি আর ওনার হাজবেন্ড যখন ওই ফ্ল্যাটটায় ঢুকেছে, তো তখন দেখছে যে যে লোকটি আর কি ওনাদেরকে ফ্ল্যাটের ছবি ছবি দেখিয়েছিল বা বেডরুমের যে অ্যাপ্রক্সিমেট যে সাইজ বলেছিল, দেখছে ফ্ল্যাটটা কিন্তু মানে ছবিটা সেম, বাট ফ্ল্যাটের ঘরগুলো সাইজ কিন্তু অনেকটাই কম। ইভেন কিচেনটাও কিন্তু অনেকটাই ছোট, বেশ কম্প্যাক্ট একটা কিচেন। তো তখন মৌসুমীদির না মানে একটু মনটা খারাপ হয়ে গেল যে ফ্ল্যাটটা আমাদেরকে একরকম বলে আনলো, কিন্তু এসে দেখছি ফ্ল্যাটটা ভীষণই ছোট, কিচেনটাও ছোট। তো ভাবছে যে এত ছোট ফ্ল্যাট নিয়ে এত টাকা দিয়ে আমরা কিনবো, তো তাই বলে এত ছোট ফ্ল্যাট নেব। তো ওনার একটু মনটা স্বাভাবিকভাবেই খারাপ হয়ে যায়। এবং যে লোকটা ওনাদেরকে ফ্ল্যাটটা দেখাতে এনেছিল তাকেও বলা হয়েছে যে আপনি তো বলেছিলেন ফ্ল্যাটের রুমগুলো মোটামুটি এরকম সাইজের, কিন্তু ফ্ল্যাটটা এসে তো দেখছি অনেকটাই ছোট। তো সেই ভদ্রলোক তখন বলছে যে দেখুন, এখন তো ফ্ল্যাটের প্রচুর দাম হয়ে গেছে, আর আমি আপনাদেরকে মোটামুটি একটা আপনাদের গ্লিমস দিয়েছিলাম, আমি তো আর আপনাদেরকে বলিনি যে এতটাই
মানে একদম ডাইমেনশনটা আমি আপনাদেরকে একদম অ্যাপ্রক্সিমেট একটা বলেছিলাম। তো আপনাদের এখন যদি ছোট মনে হয় আমি আর কি করব বলুন। কিন্তু ফ্ল্যাটটা কিন্তু খুব ভালো আর একদম নতুনই ফ্ল্যাট। যিনি কিনেছিলেন তিনি কিন্তু অন্য একটা জায়গায় ফ্ল্যাট কিনেছেন, উনি সেখানেই থাকবেন, তো এইটা উনি বেচে দিচ্ছেন। আপনারা কিন্তু কিনলে কিনে নিতে পারেন, কারণ এরপরে আপনি এই দামে আর পাবেন না, কারণ এটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট ঠিকই, বাট যে ফ্ল্যাটটা কিনেছিল সে একদিনও থাকেনি, সে গৃহপ্রবেশই করেনি। তো বলছে আপনি কিন্তু এরকম ফ্ল্যাট আর পাবেন না। তো তখন মৌসুমীদি আর ওনার হাজব্যান্ডের একটুখানি খটকা লাগলো, মানে একটু খচখচ করলো মনটা, যে সত্যি দামটাও ঠিকঠাকই আছে। আর সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিনতে গেলে সে সমস্ত ফ্ল্যাটে যারা হয়তো বহু বছর থেকেছে বা 2-3 বছর থাকলেও রং ঠং একটু খারাপ হয়ে যায়, সেটাকে আবার নতুন করে অনেক কিছু করার দরকার পড়ে, বাথরুমের অনেক সময় রিনোভেশন করার দরকার পড়ে। তো সেদিক থেকে দেখতে গেলে ফ্ল্যাটটা ঠিকই ছিল, মানে বাথরুমটা যেরকম আর কি বিল্ডাররা হ্যান্ড ওভার করে একদম সেরকম, মানে নতুন করে চাইলে ভিতরে রং ঠং সবই করা যাবে। মানে একদম নতুন ফ্ল্যাট বলতে যা বোঝায় এই ফ্ল্যাটটা হচ্ছে সেরকমই, কিন্তু ওই একটাই আম, খুঁত হচ্ছে ফ্ল্যাটটা ছোট, মানে ওনারা আর কি যেরকম ঠিকঠাক খুঁজছিলেন সেরকম নয়। যাই হোক, তো মৌসুমীদি এবং ওনার হাজব্যান্ড বললেন যে আমাদেরকে 1 সপ্তাহ সময় দিন, আমরা 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে ফাইনাল জানাবো। তো লোকটা তো প্রথমে 1 সপ্তাহ সময় দিতে চায় না, তো অনেক বলার পরে লোকটা বলেছে ঠিক আছে, আমি 1 সপ্তাহ পরে আপনাকে ঠিক ফোন করব, আমি সেই অবধি ফ্ল্যাটটাকে হোল্ডে রাখছি, আপনি কিন্তু 1 সপ্তাহের মধ্যে জানিয়ে দেবেন, যদি নিন বা না নিন দুটো ক্ষেত্রেই আমাকে কিন্তু জানাবে। তো মৌসুমীদি এবং ওনার হাজব্যান্ড বললে একদম চিন্তা করবেন, আপনাকে জানিয়ে দেবো। হুম যাই হোক, তো ওনারা দুজনে ফ্ল্যাটটা দেখে বেরিয়ে যান। এবার বেরিয়ে যে ফ্ল্যাটটা আর কি ছিল, সেই ফ্ল্যাটটা হচ্ছে মেন রাস্তা থেকে একটা গলি ঢুকে গেছে, এবং সেই গলি থেকে গিয়ে দুটো মানে দুটো রাস্তা দুদিকে চলে গেছে, এবং সেই রাস্তা দুটো হচ্ছে একেবারে ডেড এন্ড। ঠিক আছে, একটা মানে আপনাকে যদি ওই ফ্ল্যাটটা থেকে বেরোতে হয়, বেরিয়ে আপনি একটা ছোট গলির মতো রাস্তায় পড়বেন, সেখান থেকে আপনাকে হেঁটে এসে তারপরে আপনাকে বড় রাস্তায় উঠতে হবে। এবার ফ্ল্যাটটা দেখানোর পরে ওনারা একটুখানি বলে যে আমরা একটু আশপাশটা ঘুরে দেখি, কারণ ডিসিশন 1 সপ্তাহের মধ্যে নিতে হবে আশপাশটা কেমন কী কী আছে দোকানপত্র, কারণ একটা জায়গায় ফ্ল্যাট নিয়ে থাকতে গেলে তো আশেপাশে দোকান বাজার কোথায় কী আছে সেই বিষয়টাও ভালো করে জানতে হয়। তো উনি তখন যে আর কি ভদ্রলোক ছিল দালাল, তো তিনি ফ্ল্যাটটা দেখিয়ে চাবি নিয়ে এসে বাইকে করে চলে যায়। এবার ডিসিশন নেওয়ার আগে জায়গাটা কীরকম, লোকালিটিটা কীরকম সেটাও দেখতে হবে, তো সেই জন্য মৌসুমীদি এবং ওনার হাজব্যান্ড ভাবলেন যে একবার আশপাশটা ঘুরে দেখি, মানে কি কি আছে না আছে, একটু ভিতরে কিন্তু এরিয়াটা ভালো, মানে লোকজনের বাড়ি, রেসিডেন্সিয়াল প্রপার্টিজ রয়েছে, মোটামুটি সেফ আর কি। এবার ওনারা ওই ফ্ল্যাটটা থেকে বেরিয়েছেন, ফ্ল্যাটটা থেকে বেরিয়ে ওনারা মানে ওই ছোট রাস্তাটার মধ্যে হাঁটছে। এবার ছোট রাস্তা থেকে হেঁটে তারপরে আপনি একটা গলির রাস্তায় পড়বেন, সেই গলির রাস্তাটা পেরিয়ে তারপরে হচ্ছে মেন রোড। এবার ওনারা ছোট রাস্তাটা দিয়ে হাঁটছে, তো হাঁটতে হাঁটতে আমি বললাম যে দুদিকে দুটো চলে গেছে এবং দুটোই হচ্ছে একদম ডেড এন্ড রাস্তা। তো ওনারা একটু দেখছে আশেপাশে কি বাড়ি ঘর আছে, লোকজন কীরকম, এটা একটু দেখার চেষ্টা করছেন। তো সেটা দেখতে গিয়ে ওনাদের একটা ওই উল্টো দিকের যে আর একটা ছোট্ট রাস্তা এবং সেখানে যে ডেড এন্ড যেখানটা, সেখানে দেখছে একটা বাড়ি রয়েছে। এবার বাড়ি তো আশেপাশে প্রচুরই ছিল, কিন্তু পার্টিকুলার ওই বাড়িটার দিকে গিয়ে মানে দেখে এই মৌসুমীদির কিন্তু চোখটা আটকে যায়, এবং ওনার হাজব্যান্ড দুজনেরই। কেন চোখটা আটকে যায় সেটা একটুখানি আপনাদের বলি। ওই বাড়িটা দেখে চোখটা আটকে যাওয়ার কারণ হচ্ছে, বাড়িটা হচ্ছে ছোট বাড়ি, খুব একটা বড় বাড়ি বা খুব সুদৃশ্য বাড়ি তা নয়। বাড়িটা ছোট বাড়ি এবং বাড়িটার দরজা জানলা সব বন্ধই ছিল, কিন্তু চোখ আকর্ষণ করার কারণ হচ্ছে বাড়িটায় সুপুরি গাছ রয়েছে, এবং সেই দুটো সুপুরি গাছে বেশ পাকা পাকা সুপুরি হয়ে রয়েছে। একটা পেঁপে গাছ রয়েছে, পেঁপে গাছ ভর্তি ফল। একটা পেয়ারা গাছ রয়েছে, সেই পেয়ারা গাছেও ফল এসেছে। মানে এত মানে ফল রয়েছে গাছটায়, এবং বাড়িটা কিন্তু খুব বিশাল এরিয়া নিয়ে তা কিন্তু নয়, মানে ম্যাক্সিমাম কত হবে, 2 কাঠারও হয়তো একটু কম হবে, বাড়িটাও ছোট। কিন্তু ওই যেটুকু বাড়ির পাশে যেটুকু আর কি জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু প্রচুর আর কি ফলের গাছ রয়েছে ওরকম, মানে পেয়ারা হয়ে রয়েছে, পেঁপে হয়ে রয়েছে, সুপুরি গাছে সুপুরি হয়ে রয়েছে। তারপর ওখানে একটা জবা গাছ ছিল, জবা গাছ ভর্তি ফুল, মানে দেখে না খুব সুন্দর লাগবে। তারপরে ভালো করে দেখছে যে উচ্ছে গাছ হয়ে রয়েছে, এবং উচ্ছে গাছ ওই মানে লতানো টাইপের হয়ে রয়েছে, সেখান থেকে আর কি ছোট ছোট উচ্ছে ঝুলছে। মানে ওনার না দেখে চোখটা আটকে যায়, এবং বাড়িটা দেখে মনে হচ্ছে বহুকাল বাড়ির ভিতরে কোনো লোকজন ঢোকেনি।
যাই হোক, তো ওই বাড়িটা দেখে তো ওনার খুব মানে ভালো লাগে যে কত ফল গাছ হয়েছে, আবার খুব যে মেনটেন করা হয়েছে তাও বাড়িটা বা গাছগুলোকে দেখে বোঝা যাচ্ছে না যে খুব একটা মেনটেন হয়। তো ভাবছি যে এই বাড়িটায় এত ফল গাছ কী করে, আর কেউ পারেও না কেন, মানে কিছু দেখা যাচ্ছে মানে পেঁপে পেকে গিয়ে মানে পাখিতে হয়তো ঠুকরে ঠুকরে নষ্ট করেছে। তো মানে মৌসুমীদি ওনার হাজব্যান্ডকে বলছে, দেখো এই বাড়িটায় কত ফল হয়েছে, বাড়ির লোক মনে হয় থাকে না, ফলগুলো কিভাবে নষ্ট হচ্ছে। তারপরে কিছু কিছু ডালে, পেয়ারা গাছের ডালে যেমন পেয়ারাগুলো পেকে পেকে ওই পাখিতে ঠুকরে ঠুকরে অর্ধেক খাওয়া করে রেখে ফেলে রেখেছে। তো এগুলো আর কি দেখে না মানে মৌসুমীদি একটু অবাক হয়ে যায় যে আমরা বাড়িতে মানে ওনারও আর কি যখন আগে বাড়িতে থাকতেন তো ওনারা টবে গাছ করতেন, অনেক সার মাটি ঠাটি দিয়ে, তাতেও ঠিকঠাক মতো গাছ হতো না। তো উনি ভাবছেন যে বাবা এই বাড়িতে এত ফলের গাছ হয়েছে, এত সুন্দর সুন্দর ফল হয়েছে, বাড়ির লোক অ্যাটলিস্ট ফলগুলোও পারে না। ওনার না দেখে খুব অদ্ভুত লাগে। এবার ওনারা যখন ওই বাড়িটার সামনে এসেভাবে দেখছে, যেহেতু একটা ছোট্ট রাস্তা, রাস্তার দুদিকেই বাড়ি রয়েছে আর ওটা একদম ডেড এন্ড, তো অপোজিটের যে বাড়িটা, তারা বলছে যে আপনারা কি কাউকে খুঁজছেন, মানে ভেবেছে হয়তো যে এই বাড়ির কোনো লোকজন এসেছে। তো তখন মৌসুমী আর ওনার হাজব্যান্ড বলছে, না না আমরা কাউকে খুঁজছি না, আসলে আমরা এই সামনে যে ফ্ল্যাটটা রয়েছে ওখানে ফ্ল্যাট নেবো বলে চিন্তা করছি, তো সেই জন্য একটুখানি আশপাশের বাড়ি ঘর কি রাস্তাঘাট কি আছে বাজার দোকান সেগুলোই একটু দেখছি। তো এই ভদ্রলোক বেশ ভালো কথা বলেন, বলেন যে হ্যাঁ এই ফ্ল্যাটটা তো আমাদের সামনেই তৈরি হয়েছে, 2 বছর হলো, বেশ ভালো ফ্ল্যাটটা, এরকম নানান কথাবার্তা হয়। তারপরে জিজ্ঞেস করছে যে এখানে বর্ষা বৃষ্টিতে জল জমে কিনা, রাস্তাগুলো কীরকম, মানে যা হয় আর কি একটা ফ্ল্যাট কিনতে গেলে যা যা মানুষের মনে জিজ্ঞাসা থাকে, তো ওই ভদ্রলোকের সাথে সেই কথাবার্তাগুলো হয়। তো ভদ্রলোকের ব্যবহারও খুবই ভালো। তো লোকটা বলেন যে হ্যাঁ আপনি ফ্ল্যাট নিতেই পারেন, এই এরিয়াটা খুব ভালো, সামনেই একটা মা দুর্গার পুজো হয়, খুব শান্তশিষ্ট আমাদের পাড়াটা, আপনারা নিতে পারেন। তো তখন ভদ্রলোকের সাথে এত ভালো কথা হয়, তো কথায় কথায় মৌসুমীদি জিজ্ঞেস করে যে আচ্ছা এই বাড়িতে এত সুন্দর সুন্দর ফলের গাছ রয়েছে, এত সুন্দর এত কিছু, তো এই বাড়ির মালিকরা কি এখানে থাকে না, বা নাই থাকতে পারে কিন্তু অ্যাটলিস্ট ফলগুলো তো এসে পেরে নিয়ে যেতে পারে, দেখুন কি সুন্দর ফল হয়েছে, টুকরে টুকরে পাখিরা খেয়েছে, নষ্ট হয়েছে কত ফল। তো তখন এই ভদ্রলোক একটুখানি মানে চোখে মুখে ওনার একটা বিরক্তির একটা ছাপ দেখা যায়, এবং লোকটা বলে আর এই বাড়ির কথা বলবেন না, এই বাড়ির কথা আমাদেরই মানে মাঝে মধ্যে খুব মানে ব্যামো হয়ে যায় আমাদের, মানে মানসিক ব্যামো এই বাড়িটা। তো তখন মৌসুমী না একটু অবাক হয়ে যায় যে এই বাড়িটার জন্য ওনার কেন মানসিক ব্যামো হবে, এটা আবার কেমন কথা। তো মৌসুমী একটু ইন্টারেস্টেড হয়ে যায়। তো ওনার হাজব্যান্ডের অত ইন্টারেস্ট ছিল না, ওনার হাজব্যান্ড বলছে যে ঠিক আছে, মানে উনি আর কি চলে যেতে চাইছে। কিন্তু মৌসুমীদি যখনই শুনলেন যে এই বাড়িটারকে নিয়ে ওনারাও খুব ঝামেলা অশান্তিতে আছেন, তো ওনার না ব্যাপারটা জানতে খুব ইচ্ছে হয় যে বাড়িটা নিয়ে এনাদের কি সমস্যা। তো মৌসুমীদি বলছে যে কী ব্যাপার বলুন তো এই বাড়িটার, আপনি বলতে পারেন। তখন বলছে আর এই বাড়িটার বিষয়ে কী বলবো, এই বাড়িটা বিগত 6 বছর ধরে এভাবেই রয়েছে, কোনো মেনটেন্যান্স নেই, বাড়ির লোক আসেও না, কখনো হয়তো আসে বাইরে থেকে লেটার বক্স থেকে কিছু হয়তো ওদের কোনো কাগজপত্র বা কিছু এলে সেটুকু নিয়ে চলে যায়। বহুবার আমরা বলেছি বাড়িটার একটা হিল্লে করুন, কিছু করুন, জঙ্গল হয়ে যাচ্ছে, কিছুই নাকি বাড়ির লোক করে না। তো মৌসুমীদির তো এটা শুনে আরও ইন্টারেস্ট গ্রো করে গেছে। মৌসুমীদি বলতে যে এরকম কেন, বাড়িটা তো ভালোই, খারাপ কি, আর এত সুন্দর গাছপালা রয়েছে। তখন বলছে আর কি ভালো, এই বাড়ি হচ্ছে ভূতের বাড়ি, এই বাড়িতে কেউ থাকে না। এবার দেখুন কেউ যদি হঠাৎ করে বলে ভূতের বাড়ি, প্রথমেই তো আর সত্যি সত্যি কোনো ভৌতিক জিনিসের কথা মাথায় আসে না, হয়তো ভাবে যেটা কেউ কথার কথা বলছে, বহুদিন কেউ আসে না, দরজা জানলা খোলা হয় না, তো সেই জন্য। তো মৌসুমী না কথাটা শুনে একটু হাসে, হেসে বলছে কি বললেন ভূতের বাড়ি, বলে উনি হেসেছে। তো ভদ্রলোক, যে ভদ্রলোক আর কি বলছিলেন বয়স্ক, তিনি বলছেন না না তুমি হেসো না, এই বাড়ির সম্পর্কে আমি যা বলছি কিন্তু সত্যি কথা, এই পাড়ায় অনেকেই জানে। আমরা তো পুরনো লোক, আর আমার বাড়ি দেখতেই পাচ্ছেন একদম এই বাড়িটার একটু সাইড করে একদম অপোজিটেই, তো আমি আপনাকে কিন্তু কোনো মিথ্যে কথা বলছি না, এই বাড়ি কিন্তু সত্যিকারের ভূতের বাড়ি। তো আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, যেটা মৌসুমীদি লিখেছেন ইমেলে, যে এই ঘটনার আগে অবধি মৌসুমীদি এবং ওনার হাজব্যান্ড কেউই কিন্তু এই ধরনের ভূত প্রেত আত্মা, নেগেটিভ এনার্জি, এই ধরনের কোনো শক্তি বা আত্মার যে প্রভাব, এই সমস্ত বিষয়ে ওনাদের কোনো বিলিফ ছিল না, একদম ওনারা বিশ্বাসই করতেন না, মানে কেউ বললেও ওনারা হাসি মজা করতেন এই ঘটনার আগ পর্যন্ত। তো বুঝতেই পারছেন যখন এই ভদ্রলোকের থেকে ওনারা এই বাড়িটার সম্পর্কে ভূতের বাড়ি শোনেন, তখন না ওনারা ঠিক মানে হেসে পড়েন, মানে মৌসুমীদি তো রীতিমতো হেসেই ফেলেছিল। তো ভদ্রলোক বলে যে না না এই বাড়ি কিন্তু খুব মানে আমাদের হয়তো কোনো অসুবিধে হয় না,
তো তখন মৌসুমীদির হাজব্যান্ড বলছেন যে আপনাদের অসুবিধে হয় না, আপনি বলছেন ভূতের বাড়ি। তখন বলছে হ্যাঁ, এই বাড়িতে অনেক অস্বাভাবিক কাজকর্ম হয়, কিন্তু হ্যাঁ এটা ঠিক আমাদের কোনোদিনও কোনো ক্ষতি হয়নি বা আমাদের কোনো অসুবিধে এখন অবধি হয়নি, কিন্তু এই বাড়ি কিন্তু সাধারণ বাড়ি নয়, এই বাড়িতে কোনো চোর ডাকাত কেউ ঢুকতে পারে না। বলছে যে হয়তো কোনো চোর ডাকাত ঢোকার চেষ্টাও করেছিল, কিন্তু আজ অবধি এই বাড়িতে কেউ চোর ডাকাত ঢুকতেও পারেনি, কোনো জিনিস চুরি গেছে বলেও শুনিনি। যাই হোক, তো সেদিন আর মৌসুমীদিদের সাথে উনি ভদ্রলোকের এইটুকুই কথা হয়। এবং তখন মৌসুমীদি বলছে আচ্ছা তাহলে বাড়িটাকে এটা রেখে দিয়েছে কেন? তখন বলছে সেটা তো আমি বলতে পারবো না, শুধু বাড়ির যে আর কি যে ছেলে, সে আর কি ফোন নাম্বার সে আমার নিয়ে গেছে এবং আমিও আমার ফোন নাম্বার ওনাকে দিয়েছি। উনি মাসে 1 থেকে 2 বার ফোন করে এবং ফোন করে ওই দুটো একটা কথা হয়, জিজ্ঞেস করে যে বাড়িতে কেউ ঢুকেছিল কিনা বা কিছু। শুধু আমি ওদেরকে বলেছি যে আমার বাড়ি তো কাছে, তো বেশি ঝোপ জঙ্গল হয়ে গেলে সাপখোপের বাসা হতে পারে, সেটা থেকে আমাদেরও সমস্যা হতে পারে। তো অনেক বলার পরে ওই যে মালিক যে ছেলেটি, সে মাসে 1 মাসে 2 মাসে লোক এসে শুধু সামনে থেকে কিছু আগাছা পরিষ্কার করে দেয়, ভিতরেও ঢোকে না, কিছু না, ও বাড়ি যেরকম থাকার সেরকমই পড়ে থাকে। যাই হোক, তো সেই মানে কথাটুকু হয় এবং কথাটুকু হওয়ার পরে ওনারা মৌসুমীদিরা ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে লোকালিটিটা দেখে ঠাকে চলে আসে। ঠিক আছে, এবার বাড়ি আসার পরে মৌসুমীদি এবং ওনার হাজবেন্ড দুজনেই চিন্তাভাবনা করছে যে কী করবে, ফ্ল্যাটটা কিনবে কি কিনবে না। তো ওনারা 1 সপ্তাহ ওনাদের কাছে সময় আছে, তো ওনারা আরও বেশি একটু খোঁজ খবর করা শুরু করলেন। তো মানে ওই ফ্ল্যাটেরই মানে যে সোসাইটিতে ওনারা ফ্ল্যাটটা দেখতে গেছিলেন, তো ওখানেও ওনারা আরও যা যা ফ্ল্যাট ছিল তো সেগুলো সম্পর্কে একটু ওনারা জানেন। তো মানে জানার পর এটা জানতে পারলেন যে ওই ফ্ল্যাটে মানে অনেক 2 রকম থেকে 3 রকমের 2 BHK ফ্ল্যাট আছে। মানে একটা 2 BHKর বেডরুমগুলো অনেকটা বড়, আর একটার একটু ছোট, আর এটা যেটা ওনারা দেখেছে সেটা হচ্ছে খুবই ছোট, 2 BHK বাট ছোট ছোট। এবার ওনারা তখন মনে মনে ভাবলেন যে এই ফ্ল্যাটটা আমাদের এখনই ছোট লাগছে, তো পরবর্তী সময়ে ফ্ল্যাটটা আমাদের আরও ছোট বলে মনে হতে পারে থাকার পরে, বা ওনাদের যদি পরে ছেলে মেয়ে হয় তো সেই ছেলে মেয়ে যখন বড় হবে তারও তখন ফ্ল্যাটটা আরও ছোট মনে হবে। তো ওনারা ভাবলেন যে পয়সা দিয়ে যখন কিনবই, তাহলে এত ছোট ফ্ল্যাট কিনে লাভ নেই। তো ওনারা জানিয়ে দিলেন যে ওই দালাল যে ছিল, যে তারা ওই ফ্ল্যাটটা ওনারা কিনছেন না। এবার মৌসুমীদের মনের মধ্যে ওই বাড়িটা দেখার পরেই প্রথম থেকেই একটা না খুব ইন্টারেস্ট ছিল। তো উনি তখন ভাবলেন যে মানে ওই ফ্ল্যাটটা ওনারা আরেকবার গেছিলেন, তো সেইখানে যখন ওনারা আরেকবার খোঁজ খবর করতে গেছিলেন মানে ওই 1 সপ্তাহের মধ্যে, তখন আবারও কিন্তু ওই বয়স্ক ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল। লোকটা আর কি রিটায়ার্ড লোক, তো মানে উনি বাড়ির বাইরে থাকেন, ওনার নিজেরও প্রচুর গাছপালা আছে, তো গার্ডেনিং করেন, তো সেই সুবাদে ওই লোকটার ফোন নাম্বারটা মৌসুমীদি নিয়ে এসেছিলেন। এবার মৌসুমীদি সেদিনকে বাড়িতে মানে উনি আর কি যেখানে আর কি ভাড়া থাকতেন, সেখানে সেদিন উনি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলেন। তো চলে আসার পরে ওনার মনের মধ্যে না একটা খুব খচখচ করছিল, এবং সেই খচখচ করা থেকে উনি ওনার হাজবেন্ডের সাথে কনসাল্ট না করেই মৌসুমীদি ভাবলেন, মানে হঠাৎ করে ওনার মনে এলো যে আচ্ছা ওই যে বাড়িটা আমরা দেখেছি, বাড়িটা তো বেশি বড় জমির উপরে নয়, বাড়িটাও ছোট। আচ্ছা যদি যে মালিক যে বাড়িটা ফেলে রেখে দিয়েছে, আমি যদি ওই ভদ্রলোককে ফোন করে তার থেকে যদি ওই বাড়ির মালিকের ফোন নাম্বারটা নিই এবং নিয়ে যদি আমি যেচে পড়ে বলি যে আমি বাড়িটা কিনতে চাই, আপনি কত দাম চাইতে পারেন সেটা একটু বলুন, তো তাহলে কেমন হয়। তো তারপরে মৌসুমীদির মনে হচ্ছে যে আরে আমরা একটা ফ্ল্যাট কেনার জন্য এত ভাবছি, বেশি দাম বলে আমরা অনেক জায়গায় অনেক ভালো ভালো ফ্ল্যাট পছন্দ হওয়া সত্ত্বেও আমরা কিনতে পারলাম না। তো ভাবছি যে আমি বাড়িটা কেনার কথা কী করে ভাবছি, বাড়িটার তো অনেক দাম হবে, জমির দাম আছে, বাড়িটার দাম আছে। তো তারপরেও কেন জানি না ওনার মনের ভিতরে না মানে খুব একটা ইচ্ছে হলো যে একবার জানি না দামটা কত, হয়তো আমি কিনতেই পারবো না। তারপরে উনি ভাবছেন যে আমি আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করলাম না, হয়তো হাজব্যান্ডও শুনে বলবে যে তুমি কেন এটা করছো, হয়তো ওর বাড়িটা পছন্দও নয়। কিন্তু তারপরে মনের মধ্যে এরকম একটা দোনামোনা চলতে থাকে, এবং চলতে চলতে মৌসুমীদি ওই ভদ্রলোককে ফোন করে, সেই বয়স্ক ভদ্রলোকটিকে ফোন করে প্রথমে 2-1টা কথা হয়, এবং তারপরে ভদ্রলোককে মৌসুমীদি সত্যি সত্যি বলে যে আমরা আপনাদের বাড়ির ওখানে যে ফ্ল্যাট দেখতে গেছিলাম, সেই ফ্ল্যাটটা যে ফ্ল্যাটটা আমাদেরকে দেওয়ার কথা বলা হয়েছিল, সেই ফ্ল্যাটটা খুবই ছোট, তো সেই জন্য আমরা ওই ফ্ল্যাটটা নিচ্ছি না। কিন্তু আমি একবার আপনার বাড়ির অপোজিটের যে পরিত্যক্ত যে বাড়িটা, সেই বাড়িটার মালিকের সাথে আমি একবার কথা বলতে চাই, যদি উনি বাড়িটা বিক্রি করতে ইচ্ছুক থাকে তাহলে আমরা কিনতে পারি।
তো ওই বয়স্ক লোকটা তো শুনে খুব খুশি হয়। উনি বলেন যে আপনি কিনবেন, আপনারা একটা বেশ ঝাড়াঝাপটা ফ্যামিলি, আমাদের এই অপোজিটের বাড়িটা বিগত 6-7 বছর ধরে এভাবে মানে পড়ে রয়েছে, তো আমাদেরও তো খুব ভালো হয়, বাড়িটা সন্ধ্যের পর থেকে খুব বিচ্ছিরি লাগে, অন্ধকার হয়ে থাকে, কীরকম বাড়ির মধ্য থেকে আওয়াজ টাওয়াজ হয়, কিন্তু আপনারা কি করে থাকবেন, এই বাড়িটা তো ভূতের বাড়ি, এই বাড়িটাকে কি আপনারা থাকতে পারবেন? তো মৌসুমীদি তখন আবার হেসে ফেলেছে। মৌসুমীদি বলছে বলছে যে দেখুন আপনি এইগুলো নিয়ে ভাববেন না, একটা বাড়ি বহুদিন থেকে পড়ে রয়েছে, হয়তো কোনো কুকুর বিড়াল ভিতরে ঢুকে আছে বা কোনো প্রাণী, সেখান থেকে হয়তো আপনারা আওয়াজ ঠাওয়াজ পান, সেটাকে আপনারা ভুতুড়ে বাড়ি বলছে। তো ভদ্রলোক তো মানে খুব খুশি যে যদি কেউ সত্যি সত্যি কেনে বাড়িটায় থাকে। তো ভদ্রলোক বলছে, বয়স্ক লোকটি বলছে যে আচ্ছা আপনারা থাকবেন তো, নাকি কিনে আবার আপনারাও ফেলে রেখে দেবেন? যদি থাকেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আর ওই বয়স্ক ভদ্রলোকটি এত ভালো, তার স্ত্রী রয়েছে, তারও ফ্যামিলি রয়েছে, মানে খুব ভালো আর কি, মানে প্রতিবেশী তো খুবই ভালো পাবে। তো মৌসুমী দিয়ে খুব মানে বেশ ভালো লাগলো ওনারও। তো এক কথায় ওই বয়স্ক লোকটি ওই পরিত্যক্ত বাড়িটির যিনি মালিক, সেই তার ছেলের ফোন নাম্বারটা দিয়ে দেয় এবং বলে যে আপনি কিন্তু আমার নাম করেও বলতে পারেন যে অমুক কাকু আমাকে নাম্বারটা দিয়েছে। তো মৌসুমীদি তো খুব খুশি, বললে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই আপনার নাম বলবো, নাহলে তো উনি তো সত্যিই তো বুঝতে পারবেন না যে আমি কোথা থেকে আপনার নাম্বার পেলাম। তো বললো যে ঠিক আছে। তো এই বলে মৌসুমীদি তো নাম্বারটা নিয়ে নিল। এইবারে মৌসুমীদি বাড়িতে বসে বসে ভাবছে যে কী করবে, ফোন করবে কি করবে না, কারণ তখনও মৌসুমীদির হাজব্যান্ড কিন্তু আসেনি বাড়িতে, এবং মৌসুমীদি মনে মনে এগুলো নিয়েও ভাবছে, মানে ওই বাড়িটা সম্পর্কেও যে ভাবছে যে বাড়িটা কেনা যেতে পারে বা বাড়িটা ভালো, সেই বিষয়ে কিন্তু ওনার সাথে ওনার হাজব্যান্ডের তখনও পর্যন্ত কোনো কথা হয়নি। যাই হোক, তো সেই দোনামোনা থেকে মৌসুমীদি ফোন করলেন ওই বাড়ির মালিককে। যথারীতি উনি ফোন ধরেন। ফোন ধরার পরে ইন্ট্রোডাকশান দেয় যে আমি অমুক জায়গা থেকে ফোন করছি, আমি আপনার এই ফোন নাম্বারটা ওনার থেকে পেয়েছি। তো ভদ্রলোক বেশ ভদ্র সভ্য, খুব ভালোভাবেই কথা বলেন, এবং যখন বলে যে আচ্ছা আমি না এই বাড়িটা আপনার কিনতে চাই, আপনি আর মানে কী দাম আছে বাড়িটার একটুখানি বলুন। তো এইটা শুনে না ওই ভদ্রলোক খুব ভ্যাবাচ্যাকা খেয়ে যায় ফোনের মধ্যে, মানে যখনই মৌসুমীদি সরাসরি বলে যে বাড়িটা আমি কিনতে চাই, আমি আর আমার হাজব্যান্ড কিনবো, তো তখন ওই লোকটা না একটুখানি ঘাবড়ে যায় এবং বোঝা যায় যে লোকটা একটু অপ্রস্তুত অবস্থায় পড়ে। এবং লোকটা বলে যে দেখুন আমাকে তো আমার বাড়িতে কথা বলতে হবে, আমি আপনাকে রাতে জানাবো, বা রাতে যদি না হয় আমি আপনাকে কালকে সকালে জানাবো, অবশ্যই আপনি যেটা বললেন যাই হোক আমি আপনাকে জানিয়ে দেবো। তো লোকটা ফোনটা রেখে দেয়। তো মৌসুমীদি ফোনে কথা বলে এটুকু বুঝতে পারলো যে ভদ্রলোক মানে বাড়িটা যে উনি বিক্রি করবেন বা কেউ বাড়িটা কিনতে চাইতে পারে, এই বিষয়টা নিয়ে ভদ্রলোক আগে কোনো কিছু ভাবেইনি। ঠিক আছে, ওনার কোনো পরিকল্পনা ছিল না। সেটা ওনার সাথে কথা বলেই বোঝা গেল। উনি কোনো অ্যাপ্রক্সিমেট দামও বললেন না। উনি বললেন যে উনি রাতে অথবা পরের দিন সকালে জানাবেন। যাই হোক, তো কিছুক্ষণ পরে মৌসুমীদির হাজব্যান্ড বাড়ি ফেরেন এবং মৌসুমীদি খুব হেজিটেশন নিয়ে কথাটা বলেন, কারণ উনি ভাবতেন যে ওনার হাজব্যান্ডের সাথে তো এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি, আর মৌসুমীদি তার আগেও তার হাজব্যান্ডকে এই বিষয়ে জানায়নি যে ওনার বাড়িটা পছন্দ। তো ওনার চা খেতে খেতে ওনার হাজব্যান্ডকে বলে যে জানো তো আমি একটা জিনিস ভাবছি, তো ভাবলাম তোমার সাথেও শেয়ার করি, মানে ফোন টোন যে করেছে সে কথা প্রথমে বলেনি। তো বলছে যে আচ্ছা আমরা যে ওই বাড়িটা সেদিন দেখলাম, পরিত্যক্ত বাড়ি, বাড়িতে কত ফলের গাছ, তো তোমার বাড়িটা কেমন লাগলো? তো ওনার হাজব্যান্ড বলছে বাড়িটা তো ভালোই, খারাপ না, প্রচুর ফলের গাছ টাছ আছে, বেশ খোলামেলা সুন্দর, কিন্তু বাড়িটা সম্পর্কে পাড়ার লোকেদের যা ধারণা। তখন মৌসুমীদি বলতে দেখো আমরা তো এসব নিয়ে ভাবছি না, ওরকম একটা ফাঁকা বাড়ি পড়ে থাকলে অনেকে অনেক রকমের কথা রটিয়ে দেয়, সেটা বড় কথা না। তো ওনার হাজব্যান্ডও বিশ্বাস করতো না এসব। তো উনি বললেন হ্যাঁ সেসব তো কোনো ব্যাপার না, কিন্তু তুমি যদি বাড়িটা কিনতে যাও তখন দেখবে কিন্তু আর তখন ভুতুড়ে বাড়ি বলে দাম কম নেবে সেরকম কিছু না। তখন মৌসুমীদিও মনে মনে ভাবছে যে হ্যাঁ আমাকে তো দাম বলেনি। তো মৌসুমীদি বলছে আচ্ছা কেমন হয় যদি আমরা মানে ওনার মালিককে ফোন করি, বাড়িটার মালিককে ফোন করি এবং ফোন করে যদি বলি যে আমরা আপনার এই বাড়িটা কিনতে যাই। তো তখন ওনার হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে। তো চা টা খেয়ে উনি যখন উঠছে, তো এই কথাটা মৌসুমীদি শুনে ওনার হাজব্যান্ড বলছে যে ঠিক আছে তুমি তাহলে ফোন করো, ফোন করে বলো যে আপনার বাড়িটা তো ভূতের বাড়ি, আপনি কি সস্তায় দেবেন, ফ্ল্যাটের দামে কি একটা বাড়ি দেবেন, তুমি একবার ফোন করে দেখতে পারো, মানে একটুখানি মজা করেই বলে। তখন মৌসুমীদি ওনার হাজব্যান্ডকে বলছে যে আমি কিন্তু ফোন করেছি। তো ওনার হাজব্যান্ড বলছে কি তুমি ইয়ার্কি মারছো? তখন মৌসুমীদি বলছে না আমি ইয়ার্কি মারছি না, আমি সত্যিই ফোন করেছি। তখন বলছে তুমি ওই কাকুর থেকে ফোন নাম্বার নিয়েছো? বলছে হ্যাঁ, আর কার থেকে নেব? তখন বলছে তুমি কী বললো?
তো তখন মৌসুমীদি বলছে যে আমাকে কিছুই বলেনি এবং কথা শুনে মনে হলো লোকটা খুব অপ্রস্তুত হয়ে গেল, লোকটা হয়তো বেচার কোনো প্ল্যান করেনি। তো তখন মৌসুমীদির হাজব্যান্ড বলছে ব্যাস, তাহলে লোকটা এখন সারাক্ষণ হিসেব করতে বসে যাবে, একদম জমির দাম বাড়ির দাম সব মিলিয়ে দেখবে, এমন একটা দাম বলবে যেটা দুটো ফ্ল্যাট কেনা হয়ে যাবে সেই দামে। তো মৌসুমীদিও একটুখানি মনটা খারাপ হলো, তো উনিও ভাবলেন যে সত্যিই তো জমিটার দাম আছে, বাড়িটাও খুব যে খারাপ অবস্থা তা নয়। যাই হোক, মৌসুমীদি আশা ছেড়ে দিলেন এবং ভদ্রলোক কিন্তু রাতের বেলা ফোন করে না। ভদ্রলোক ফোন করে সকালবেলা যখন মৌসুমীদি নিজের অফিসে ছিলেন। এবার অফিসে যখন উনি ছিলেন তো ফোন আসে এবং ফোন আসার পরে ভদ্রলোক খুব ভালোভাবে কথা বলেন এবং যে দামটা লোকটা বলেছিল সেটা ছিল, সেই দামটা আর কি ছিল, ওই যে ওরা ফ্ল্যাটটা যে দেখতে গেছিলো সেই ফ্ল্যাটটার থেকে 5 লাখ টাকা আরও বেশি, মানে ফ্ল্যাটটার যা দাম ছিল তার থেকে আরও 5 লাখ টাকা বেশি দাম বলে টোটাল। তো মৌসুমীদির তো বেশ, মানে ওটা শুনে না মানে ওনার খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে মৌসুমীদির কাছে ওই ওই দামটা খুব আনএক্সপেক্টেড ছিল। ভেবেছিল যে ওর থেকেও হয়তো বেশি দাম বলবে, কারণ জায়গাটার একটা ভ্যালু আছে, সেখানকার জমির একটা দাম আছে, তারপরে বাড়িটা, এবং বাড়িটার মধ্যে 3টে ঘর আছে, ঠিক আছে, মানে দোতলা বাড়ি, ছোট দোতলা বাড়ি। তো বাড়িটাতে 3টে ঘর, তো ভাবছে যে লোকটা এই দামে দেবে বলছে। তো যাই হোক, তো মৌসুমীদির না কোথাও একটা মানে একটা পজিটিভিটি পেলেন এবং ভাবছে মৌসুমীদি যে আচ্ছা আমরা এত টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনতে যাচ্ছিলাম, তার থেকে মাত্র 5 লাখ টাকা বেশি দিলে আমরা পুরো বাড়িটা পেয়ে যাবো জমিসহ। তারপরে মৌসুমীদি ভাবছে আমাকে কি দামটা ঠিক বলছে না বেশি বলছে না কম বলছে, আমার তো মনে হচ্ছে কম বলছে। তো মৌসুমীদি তখন এতটা কনফিউজ হয়ে যায়, মৌসুমীদি ওনার অফিসের কিছু কালিগ ছিল, তো তাদেরকে বলছে আচ্ছা বারাসাত থেকে গিয়ে ওদিকে গিয়ে অমুক জায়গাটার কীরকম দাম হতে পারে পার কাঠা। তো সবাই যে যার মতো একটা অ্যাপ্রক্সিমেট বলেছে। এবার সবার কথা শুনে মৌসুমীদি ভাবছে তাহলে তো আমি, মানে আমি সস্তাতেই পাচ্ছি বাড়িটা, তাহলে তো আমি দাম তো খুব একটা বেশি না, আর ঘরগুলো রয়েছে, ঘরগুলো যদিও ভিতর থেকে দেখিনি কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে একেবারে ভেঙে পড়ে যাওয়ার মতো ঘর নয়, খুব পুরনো বাড়ি তাও নয়। তো মৌসুমীদি সঙ্গে সঙ্গে ওনার হাজব্যান্ডকে ফোন করে, ফোন করে পুরো বিষয়টা জানে এবং ওনার হাজব্যান্ডও মোটামুটি বলছে যে দেখো দাম তো কমই বলছে, দাম তো বেশি বলছে সেটা তো বলা যাবে না। তো বললো যে ঠিক আছে তাহলে আমরা এই ছুটির দিনে এই উইকেন্ডে আমরা লোকটার সাথে কথা বলবো। যাই হোক, তো লোকটাকে ফোন করা হয় এবং লোকটার বাড়ি ছিল নিউ টাউনে। তো বললো যে লোকটা বললো যে ঠিক আছে আপনি যদি কথা বলতে চান আপনি, আমার বাড়ি নিউ টাউনে, তো নিউ টাউনের আশেপাশে কোথাও এসে আমরা কথা বলতে পারি। তো ভদ্রলোক খুবই ভালো ছিলেন, তো তিনি তখন বললেন যে আপনারা আমার বাড়িতেও আসতে পারেন, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা আমার বাড়িতে এসেও কথা বলতে পারেন। তো ওনারা ওনার বাড়িতে গেলেন এবং বাড়িতে গিয়ে একটু প্রাইসটা নিয়ে নেগোসিয়েশন করেন এবং তার আগে যেটা হলো, এই প্রাইস নিয়ে বসার আগে ভদ্রলোক বলেছিলেন যে আপনারা একবার বাড়িটা দেখে নিন। এবার বাড়িটা যখন ওরা দেখতে যায়, মানে এর আগে তো বাইরে থেকে দেখেছিল বাট ভিতর থেকে তো কিছু দেখেনি, তো সেদিন ঠিক হলো ভিতর থেকে দেখবে। তো ওই ভদ্রলোক মানে মালিক যে, সে এই বয়স্ক যে লোকটি ছিল তার কাছে চাবিটা একদিন রাতে এসে দিয়ে যায়। মানে যেদিন বাড়িটা ভিতর থেকে ওরা দেখে সেদিন কিন্তু মালিক পক্ষের যে ভদ্রলোক সে কিন্তু ছিল না, সে শুধু তার বাড়ির চাবিটা এসে এই অপোজিটের বাড়ির বয়স্ক ভদ্রলোকটিকে দিয়ে যায়। তো এবারে ওনারা যান, মৌসুমীদি বা ওনার হাজব্যান্ড, ওনারা বাড়িতে ঢুকে দেখেছে, তো দেখছে যে বাড়িটা মানে বহুদিন থেকে পড়ে রয়েছে, বাইরেটা মানে সত্যিই খুব আগাছা হয়ে রয়েছে, প্রচুর গাছপালা, ভালো ফুলের গাছ যেমন রয়েছে, ফুল ফলের গাছ তেমনি প্রচুর আগাছাও রয়েছে। আর ঘরের ভিতরে না প্রচুর মাকড়সার জাল, যা হয় আর কি, বহুদিন দরজা জানলা খোলা হয়নি। তো দেখছে যে ওপরের দিকের মানে ঘরের দোতলার একটা দরজা এবং একটা জানলা প্রায় ঘুণ ধরে গেছে, ওই জানলা এবং দরজাটাকে পাল্টাতে হবে। তারপরে দেখছি বহুদিন বাথরুম ইউজ হয় না বলে বাথরুমের যে কমোড থাকে সেটাতেও প্রচুর ধুলো ময়লা পড়ে গেছে, জ্যাম হয়ে গেছে, তো সেটাকেও চেঞ্জ করতে হবে। আর রং ঠং তো এমনিই করতে হবে। কিন্তু ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ঘরের ডিজাইনটা খুব ভালো, আর সিলিংটা মোটামুটি হাই, ঘরগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড বড় এবং টোটাল 3টে ওপর নিচ মিলিয়ে 3টে বেডরুম রয়েছে, খুবই সুন্দর একটা খাওয়ার ডাইনিং স্পেস রয়েছে, একটা ছোট্ট প্যাসেজ মতো জায়গা রয়েছে সাইড করে, সেখানে চাইলে ঠাকুর ঘর করা যেতে পারে। মানে বাড়িটা যথেষ্ট ভালো, স্পেসও আছে, বেশ খোলামেলা। কিন্তু ওই দু একটা জিনিস চেঞ্জ করতে হবে, কিছু কিছু লক খারাপ হয়ে গেছে সেগুলোকে চেঞ্জ করতে হবে খুঁটিনাটি এইরকম। তেমন তেমন বাথরুমের যেমন বললাম যে কোমরটা খারাপ হয়ে গেছে, তেমনি কিচেনের সিঙ্ক কল এগুলো সব জং পড়ে গিয়ে খারাপ হয়ে গেছে। তো কিছু কিছু কাজ ওনাদেরকে করে নিতে হবে। আর
ছাদের দিকের কিছু জায়গায় মানে শ্যাওলা পড়ে গিয়ে একটুখানি স্যাঁতস্যাঁতে মতো হয়ে গেছে, সেই জায়গাটায় হয়তো একটু নতুন করে ঢালাই করতে হবে এই রকম। কিন্তু ওভারঅল বাড়ির কন্ডিশন বা কনস্ট্রাকশন যেটা সেটা খুবই ভালো, আর খুব যে পুরনো তাও নয়। তো ওনাদের তো দেখে ভীষণ পছন্দ হলো মৌসুমীদি এবং ওনার হাজব্যান্ডের। তো ওনারা তারপরে বললেন যে আপনার সাথে একটু দেখা করে কথা বলতে হবে। তো উনি বললেন যে আপনারা আমার নিউ টাউনের বাড়িতে চলে আসতে পারেন। তো একটা নির্দিষ্ট দিন দেখে ওনারা দুজনে ওই মালিকের বাড়ি গেলেন। এবার নিউ টাউনে মালিকের বাড়ি হচ্ছে বিশাল বড়, বেশ মানে পয়সাওয়ালা একটা সম্ভ্রান্ত অভিজাত বাড়ি যেরকম হয় ঠিক সেরকম হচ্ছে মালিকের বাড়ি। এখানে আমি মালিকের নামটা বলছি না, বলতে বারণ করেছে উনি, তবে মেনশন করেছেন একটা জায়গায়। তো মালিকের বাড়িটা খুবই সুন্দর এবং মালিক লোকটিও ভীষণ ভদ্র। তার স্ত্রী রয়েছে, তার ছেলে মেয়ে রয়েছে, সবাই রয়েছে। এবার বাড়িটায় আর কি ওনারা যান এবং গিয়ে কথাবার্তা বলেন দাম নিয়ে। তো তখন মৌসুমীদি আর ওনার হাজবেন্ড বলেন যে দেখুন বাড়িটা আপনার দেখলাম ঠিকই আছে, কিন্তু কিছু কিছু জায়গায় না অনেকগুলো কাজ করাতে হবে, যেমন বাথরুমে কিছু কাজ করাতে হবে, কিচেনে কাজ করাতে হবে, কিছু কিছু দরজা জানলায় সমস্যা রয়েছে, তো সেখানেও তো আমাদের খরচা হবে। আর আমরা মানে আপনি যে দামটা চাইছেন তার থেকে আপনি যদি একটু কমান আমাদের খুব সুবিধা হয়। তো যাই হোক, সেই দাম নিয়ে একটু কথাকথি হয় এবং তারপরে ভদ্রলোক 1,00,000 টাকা দাম কমায়, যেহেতু এই কাজগুলো করতে হবে ওনাদেরকে। তো তার বেশি উনি কমাতে রাজি হন না। এবং যাই হোক, তো টাকা পয়সা সংক্রান্ত কথা হওয়ার পরে মৌসুমীদি এবং ওনার হাজবেন্ড দুজনেরই একটা কমন প্রশ্ন ছিল, প্রথম যে প্রশ্নটা, যে এই বাড়িটাকে আপনারা এভাবে পরিত্যক্ত অবস্থায় রেখেছেন কেন? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, যে অনেকে ভূতের বাড়ি বলছে, কেউ বলছে আগাছা বাড়ি, কেন এভাবে রেখেছেন আপনারা, কেন বাড়িটা ব্যবহার করেন না? মানে মানে এটার পিছনে কি কোনো কারণ আছে নাকি এমনি জাস্ট আপনারা যেহেতু নিউ টাউনে থাকেন সেখান থেকে অনেকটা ডিস্টেন্সও হয়? তো তখন ওই ভদ্রলোক বলেন যে আসলে প্রথম কথা হচ্ছে যে যেহেতু উনি কলকাতায় কাজকর্ম করেন, ফলে ওনার পক্ষে অত দূর থেকে কলকাতায় নিত্য যাতায়াত করাটা সমস্যা, এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ উনি যেটা বলেন যে অনেকে ভূতের বাড়ি বলে বা কেউ আগাছা বাড়ি বলে, এটার কারণটা হচ্ছে উনি বলেন যে ওই বাড়িতে ওই ভদ্রলোক খুবই কম সময় ছিলেন, মেইনলি ওনার বাবা মা থাকতো, ঠিক আছে? ওনার বাবা মা ওই বাড়িটায় থাকতেন এবং বেশ বাড়িটা তৈরি করার পরে ওনারা বছর 5-6 ভালোই ছিলেন। এবার কিছু একটা কারণের জন্য ওনার মানে ভদ্রলোকের বাবা অসুস্থ হয়ে পড়েন। এবার ভদ্রলোকের বাবা যখন অসুস্থ হয়ে পড়েন তো ওনাকে দেখাশুনো করার জন্য 24 ঘন্টা লোক রাখা হয়। এবার 24 ঘন্টার লোক যে ছিল, সে দিনের লোকটা 12 ঘন্টা থাকতো, তারপরে সে বাড়ি চলে যেত, আবার আর একটা লোক আসতো, সে রাতের বাকি 12 ঘন্টা থাকতো। এভাবে 24 ঘন্টার একটা লোক আর ওনার মা থাকতেন, আর মাঝে মধ্যে ইনি আসতেন, এনার এক দিদি রয়েছে সেও কখনো কখনো আসতো। তো এভাবেই থাকা হতো। এবার ঘটনাটা হচ্ছে যে ওই যে একজন যে আয়ামাসি ছিলেন, এই একজন আয়ামাসি আর কি ওখানে যে থাকতেন, তিনি মানে খুবই ভালো ব্যবহার ছিল। দুটো বয়স্ক লোক থাকে, তাদের বিভিন্ন রকম অন্যান্য কাজে হেল্প করা, পেশেন্ট দেখা, সব তো উনি করতেন। এছাড়া উনি এক্সট্রা প্রচুর কাজ করে দিতেন। এবারে একদিন কি হয়, যে আয়ামাসি আর কি ওখানে থাকতেন, তো তার বাড়িতে কিছু একটা নিয়ে সমস্যা হয়, ঠিক আছে? এবার তার বাড়িতে সমস্যা হয়, তো সমস্যাটা যেটা হয়েছিল বলছে যে দেখুন আমি আপনাকে আসল কথাটা বলছি, আশেপাশের বাড়ি পাড়ার লোকেরা মানে অনেকেই অনেক রকমের কথা বানিয়ে টানিয়ে আপনাদেরকে বলতে পারে। মানে ওই লোকটা যেমন বলেছিল যে ভূতের বাড়ি, এখানে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু লোকটা আর কি সেভাবে অত কিছু ডিটেলে বলতে চায়নি ওই বয়স্ক লোকটি। তো লোকটি তখনই বলেছিল যে আপনারা যদি জানতে হয় যে মালিক, তার থেকে জানুন, কারণ আমাদের সাথে তো ওদের কারোর সেভাবে কথা হতো না, তো আমরা যেটুকু কানাঘুষো শুনেছি সেটুকুই। তো সেই জন্য মৌসুমীদি এবং ওনার হাজবেন্ডের মানে এটা একটা মনে বিশাল প্রশ্ন ছিল যে বাড়িটা কেন বেচা হচ্ছে। তো যাই হোক, তো তখন লোকটা বলছেন যে ওই যে আয়ামাসি ছিলেন, সে আয়ামাসির বাড়িতে একটা কিছু নিয়ে সমস্যা হয়। এবার যেহেতু ওনার বাবা তো অসুস্থ হয়েছিলেন, ওনার মাও খুব মানে বয়স্ক ছিলেন, তো ওনাদের পক্ষে অতটা তো আর জানা সম্ভব নয়। তো একদিন ওই আয়ামাসিটা এসে বাড়িতে খুব কাঁদছে। তো ওনার মা জিজ্ঞেস করেছে স্বাভাবিকভাবেই যে কী হয়েছে, তুমি কাঁদছো কেন? তো তখন ওই ভদ্রমহিলা বলছে, মানে যিনি আর কি ওই আয়ার কাজটা করতেন ওনাদের বাড়িতে, তো তিনি বলছেন যে ওনার আর কি নিজের ছেলে মেয়ে দুই, মানে ছেলেও আছে মেয়েও রয়েছে, ছেলেও বিবাহিত মেয়েও বিবাহিত। তো সেই আয়ামাসির দুই ছেলে মেয়েই মানে কোনো একটা কাজের জন্য
মানে দুই ভাই বোনে মিলে কোনো একটা ব্যবসা করছিল, ঠিক আছে। এবার সেই ব্যবসা করতে নেমে দুই ছেলে মেয়েই প্রচুর টাকা মানে বাজারে ধার করেছে, ঠিক আছে। এবার ব্যবসা করতে নেমেছে, টাকা ধার করেছে, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে ব্যবসায় লাভের বদলে প্রচুর লোকসান হয়েছে। এবার ব্যবসায় যেহেতু মানে বিপুল পরিমাণে লোকসান হয়, এবার যাদের থেকে টাকা পয়সা এরা ধার করেছিল তাদেরকে তো টাকা পয়সা ফেরত দিতে হবে। তো খুব স্বাভাবিকভাবেই তারা টাকা পয়সা চেয়ে বসে যে আপনারা আমাদের থেকে টাকা ধার করেছেন, এবার আপনারা টাকাটা শোধ দিন। এবার যখন টাকা শোধ দেওয়ার প্রসঙ্গ আসে তখন কিন্তু তারা সেই টাকা শোধ দিতে পারে না। এবারে চাপটা পড়ে গিয়ে মানে ছেলে এবং মেয়ে উভয়ই চাপ দেয় তাদের মাকে, মানে এই আয়া মাসিকে। এবার আয়া মাসি কী করেছে, তার কাছে যতটুকু টাকা জমা, তিনি আয়ার কাজ করেন, প্রচুর হাড় ভাঙা পরিশ্রম, তো সেটুকু থেকে যেটুকু টাকা পয়সা উনি জমিয়েছে সেটুকু টাকা উনি ওনার ছেলে মেয়েকে দিয়ে দেয়। এবার ঘটনা হচ্ছে যে উনি মানে প্রত্যেক দিন আর কি যে টাকাটা পেতেন, ইভেন সেটাও কিন্তু ওনার ছেলে মেয়ে সেই টাকাটা কেড়ে নিয়ে নিত। এরকম করে যে টাকা কেড়ে সব নিয়ে নেওয়ার পরেও তার ছেলে মেয়ের সন্দেহ হয় যে ওনার কাছে হয়তো আরও টাকা রয়েছে, কিন্তু সেই টাকা দিচ্ছে না। সেইটা নিয়ে ওনার পরিবারে ওনার ছেলে এবং মেয়ে দুজনেই রোজ অশান্তি করে। তো সেটাই হচ্ছে ওনার মনের দুঃখের কারণ। এবারে উনি এই মনের দুঃখেই সেই দিন কান্নাকাটি করছে এবং উনি বুঝতে পারছেন উনি কী করবেন। আবার উনি এটাও বলছেন যে ওনার ছেলে এবং মেয়ের যে পরিমাণ টাকা ধার আছে, তারা যদি ওই টাকা শোধ দিতে না পারে, যারা মহাজনরা যারা আর কি টাকা দিয়েছে ওনাদেরকে, তারা কিন্তু ঠিক তাদের টাকা কোনো না কোনোভাবে উসুল করবেই। তো এটা নিয়েও উনি খুব চিন্তায় থাকতেন। এবং ওই ভদ্রলোকের মা খেয়াল করেছিলেন যে মাঝে মধ্যে আর কি ফোন টোন করতো এবং ফোন করে ওনাকে অনেক উল্টোপাল্টা বলতো। তো এরকমই একদিন উনি কাজে আসেন এবং কাজে আসার পরে ওনাকে অনেক উল্টোপাল্টা কথা ওনার ছেলে মেয়ে বলে, টাকা নেওয়ার জন্য চাপ দিতে থাকে। এবং ওই ভদ্রমহিলা কী করেন, ওই ভদ্রমহিলা মানে ওই ভদ্রলোককে তো উনি দেখতেন, মানে উনি তারই সেবা শুশ্রূষার জন্য ওনাকে আয়া হিসেবে রাখা হয়েছিল। তো ওই ভদ্রমহিলা এই সমস্ত মানে মানসিক চাপ, টাকা দেওয়ার চাপ সহ্য করতে না পেরে এই ভদ্রলোকের বাবার ওষুধপত্র খাওয়ানোর দায়িত্ব ছিল এই মহিলার কাছে। তো উনি কী করেন, উনি বেশ কটা ওই ভদ্রলোকের ওষুধ, ঠিক আছে, মানে যে ভদ্রলোক আর কি মালিক, তার বাবার বেশ কিছু ওষুধ উনি একসাথে খেয়ে নেয় এবং খাওয়ার ফলে কিন্তু উনি মানে সেটার বুঝতেই পারছেন একটা ওভারডোজ হয়ে যায় এবং সেই ওষুধ অনেক কড়া ওষুধ সে অনেকগুলো খেয়ে নিয়েছে। এবার উনি মানে ওখানেই ওরকমভাবে নিস্তেজ হয়ে ঝিমিয়ে পড়ে যান। তো সেটা দেখে তো ওনার মা আর কি খুব ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে উনি ফোন টোন করে তাকে আর কি একটা অ্যাম্বুলেন্স ডাকার ব্যবস্থা করে। তো মোটামুটি ওনাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই ডাক্তাররা ওনাকে মানে মৃত বলে ঘোষণা করে দেয়, যে এক্সপায়ার করে গেছে। এবার মানে ওই যে অতগুলো ওষুধ উনি মানসিক চাপ সহ্য করতে না পেরে খেয়ে নিয়েছিলেন, ফলে উনি ওইখানে সঙ্গে সঙ্গে কিন্তু হয়তো ওনার প্রাণটা চলে গেছিল। এবারে ওই যে ঘটনাটা ঘটে, ওনার মা এই বিষয়টা নিজের চোখের সামনে দেখে, যেরকম করে ওষুধ খেয়ে এরকম করে পড়ে রয়েছে। উনি কিছুই জানতেন, উনি সে সময় কিছু একটা কাজ করছিলেন। তো এসব দেখে এতটাই ওনার মানে মানসিক দিক থেকে ওনারা আঘাত পান যে ওই বাড়িটার ওনারা বেশি দিন থাকতে পারেনি। মানে খুব মানে ইনসিকিওর ফিল করতো, মনে হতো যে সেই এই ঘরেই এই ঘটনাটা ঘটেছে, এরকম করে ওনাকে তার কিছুক্ষণ আগে একটা বাড়ি থেকে ফোন এসেছিল। মানে সব মিলিয়ে না ওনার মায়ের মনে একটা বিশাল চাপ পড়ে, ওনার বাবার মনেও পড়ে। তো সেই পর থেকে ওনারা কিন্তু ওই বাড়ি ছেড়ে দেন। এবার ওই বাড়িতে নাকি বলছে যে দেখুন আমি তো ওই বাড়িতে বেশি কোনোদিনই যাইনি, এবার আশেপাশের অনেকের থেকেই শুনেছি যে বাড়িতে প্রচুর উদ্ভট আওয়াজ পাওয়া যায়, কেউ ঘুরে বেড়াতে অনেকে দেখেছে, অনেকে ভূতের বাড়ি বলে, ওখানে নাকি বিভিন্ন রকমের ঘরের ভিতর থেকে আওয়াজ আসে। তো উনি বলছেন যে ঘরের ভিতরে আমি এক দুবার গেছি, কিন্তু আমি ঘরের কোনো জিনিসই চুরি গেছে বা কাচের জানলা ভাঙা এরকম আমি কিছুই দেখিনি। তো ওই ভদ্রলোকও বলেন যে দেখুন এটা অনেক দিন ধরে বাড়িটা ৬-৭ বছর ধরে পড়ে রয়েছে, তো অনেকেরই এরকম একটা বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলে অনেকেই অনেক রকমের কথা বলে, এটা জাস্ট একটা রিউমার, এটাকে অতটা আপনারা কান দেবেন না, আসল ঘটনা যেটা ঘটেছিল আমি সেটাই আপনাদেরকে বললাম। যাই হোক, তো এই কথাটা শুনে তো ওনাদেরও একটু খারাপ লাগে, কিন্তু তারপরে ভাবলো যে এটা তো ভয় পাওয়ার মতো কিছু না, একটা ঘটনা ঘটে গেছে আর কি করা যাবে। তো ওনারা বাড়িটা কেনার জন্য প্রসিড করেন এবং ২ মাসের মধ্যে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে ওনারা বাড়িটা কিনে ফেলেন এবং তারপরে আরও ১-১.৫ মাস ওনারা বাড়ির ভিতরে একটু কাজকর্ম করায়, যেগুলো সব জিনিসগুলো ঠিকঠাক করার ছিল সেগুলো ঠিকঠাক করিয়ে রং ঠং করিয়ে আলটিমেটলি মৌসুমীদি এবং ওনার হাজব্যান্ড বাড়ির মধ্যে গৃহপ্রবেশ করে ঢুকে যায়। এই অবধি কিন্তু ব্যাপারটা একরকম ছিল।
এবার বাড়িতে ঢোকার পরে যে ঘটনাটা ঘটতো সেটা আমি আপনাদেরকে প্রথমে বলি। এবারে বাড়িটা কিনে ওনারা ঢুকে যায়, ঢোকার পরে কিছুদিন পরে 2-3 দিন পর থেকেই আর কি একটা অদ্ভুত রকমের জিনিস মৌসুমী খেয়াল করতে থাকে। সেটা হচ্ছে যে দরজা জানলা তো ওনারা ঢোকার সময় সব ফিক্স করে দিয়েছিল, সেটায় কোনো সমস্যা ছিল না, বাট জানলা এবং দরজা ওনারা যদি নিজে হাত দিয়ে খোলে বা বন্ধ করে তাহলে কিন্তু কোনো আওয়াজ হয় না। কিন্তু ঘরে হয়তো মৌসুমীদি একা রয়েছে বা দুজনে স্বামী স্ত্রী দুজনেও হয়তো রয়েছে, হঠাৎ করে মনে হলো ক্যাচ ক্যাচ করে জানলা একটা আওয়াজ হলো, কখনো দরজাটা ক্যাচ ক্যাচ করে একটা আওয়াজ হলো। এবার প্রথম যখন এই ব্যাপারটা হয় তখন ওনারা ব্যাপারটায় কিন্তু খুব একটা গুরুত্ব দেয়নি, ভেবেছে যে ঠিক আছে পুরনো বাড়ি কিনেছি, আওয়াজ হতেই পারে, হয়তো বাইরে থেকে হাওয়া দিচ্ছে তাতে হয়তো লাগছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওনারা এই ক্যাচ ক্যাচ আওয়াজটা এত বেশি দিনে হয়তো 4-5 বার হলো, ওনারা ভাবছে যে সেরকম আওয়াজ হচ্ছে নিশ্চয়ই কোনো কবজায় সমস্যা আছে। তো ওনার হাজব্যান্ড ভাবলেন যে ওটা একটু দেখে একটা মিস্ত্রিকে দিয়ে ফিক্স করাবে। কিন্তু মৌসুমীদি এবং ওনার হাজব্যান্ড ওনাদের বেডরুমের যে জানলা বা ঘরের যে দরজা সেগুলোকে নিজেরা হাতে করে যখন আস্তে করে করে মুভ করছে, দেখছে ওরকম ক্যাচ ক্যাচ আওয়াজ কিন্তু কোনোভাবেই হচ্ছে না, এবং যখন আওয়াজটা হয় নিজে থেকেই আওয়াজটা হয়। এবার ওনাদের যে ডাইনিংটা রয়েছে, একদিন রাতে ওনারা ডিনার করছে, তো খেতে খেতে ওনারা দেখছে বাইরে কিন্তু সেদিন কোনো হাওয়া নেই, মানে কোনো হাওয়া নেই বলে কোনোই হাওয়া নেই। তো হঠাৎ করেই ওনাদের ব্যালকানির দিকে একটা জানলা রয়েছে, সেই জানলাটা ক্যাচ ক্যাচ করে একটা আওয়াজ হলো, এবং দুজনে তখন ওইখানেই রয়েছে। এবং উনি যেটা লিখেছেন ইমেলে যে ওনাদের গায়ে কোনো হাওয়া লাগছে না, বাইরে কোনো হাওয়া নেই, কিন্তু ওরকম অদ্ভুত রকমভাবে ক্যাচ ক্যাচ আওয়াজটা হলো, মনে হলো যেন পিছন থেকে কেউ আস্তে করে ওটাকে সরাচ্ছে। তো ওই জানলাটাকে উনি এবং ওনার হাজবেন্ড দুজনেই দুবার দেখে, কিন্তু দেখছে কিছুতেই ওই আওয়াজটা ওনারাও যদি হাত দিয়ে আস্তে করে জানলাটাকে পুশ করে ওরকম ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে না। এরকম এটা ব্যাপারটা হলো। এই ব্যাপারটা চলতে চলতে মানে ওনারা বুঝতে পারছেন ব্যাপারটা থেকে কী করে ওনারা মুক্তি পাবেন, তো ভাবছে হয়তো কোনো কবজায় সমস্যা আছে, গেল এটা। দ্বিতীয় যে বিষয়টা শুরু হলো সেটা হচ্ছে যে হঠাৎ করেই পুরো বাড়িটার মধ্যে, মানে সেদিন হয়তো ঘরে কোথাও কোনো ধূপকাঠি জ্বালানো হয়নি, কিন্তু ঘরের মধ্যে অদ্ভুত রকমের ধূপকাঠির গন্ধ, ঠিক আছে, অদ্ভুত রকমের ধূপকাঠির গন্ধ। তো ওনারা মানে ভাবছে যে কোথা থেকে আসছে। ওনার হাজবেন্ড জিজ্ঞেস করতে তুমি কি ধূপকাঠি জ্বালিয়েছো? মৌসুমীদি বলছে না আমি জ্বালাইনি। আবার একদিন ঠিক মৌসুমীদি রাতের বেলা মানে ওনারা কোথাও একটা গেছিল, তো গিয়ে যখন ঘরে ঢুকছে তো উনি হাজব্যান্ডকে বলছে আচ্ছা তুমি বন্ধ ঘরে ধূপকাঠি জ্বালিয়ে গেছিলে? ওনার হাজব্যান্ড বলছে না আমি কেন ধূপকাঠি জ্বালবো, আমরা দুজনেই ঘরে ছিলাম না, কেউ নেই, শুধু শুধু আমি একটা ধূপকাঠি জ্বালিয়ে বেরিয়ে যাবো কেন? তার মধ্যে এত ধূপকাঠির ধোঁয়া, মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ একটা ধূপকাঠি জ্বালিয়েছিল। সেটার কিন্তু কোনো উৎস পাওয়া গেল না। তো ওনারা ভাবলেন হয়তো বাইরে থেকে কোনো ধূপকাঠির ধোঁয়া এসে ঘরে ঢুকেছে, সেই জন্যই হয়তো গন্ধটা বেরোচ্ছে। কিন্তু সেরকম হওয়ারও কিন্তু সেরকম কোনো পসিবিলিটি ছিল না, যে বাইরে থেকে, যেহেতু মানে খুব ঘিঞ্জি জায়গা তা নয়, আর বাইরে কোথাও থেকে এমন ধূপকাঠির ধোঁয়া আসবে যে ঘরের মধ্যে ঢুকে এত গন্ধ বেরোবে যে মনে হবে ঘর থেকেই কেউ ধূপকাঠি জ্বালিয়েছে, এটাও কিন্তু যথেষ্ট আনইউজুয়াল। এটাও গেল। তৃতীয় আর একটা যে বিষয় শুরু হলো সেটা হচ্ছে যে, তো যাই হোক ওনাদের দুজনেরই এই বিষয়গুলোতেই একটু একটু খটকা লাগতো ঠিকই, কিন্তু ওনারা না ব্যাপারটাকে ভেবেছিলেন যে হয়তো বাড়িটার মধ্যেই, পুরনো বাড়ি কিনেছে, হয়তো কোনো সমস্যা হচ্ছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে ওনারা কিন্তু এই বিষয়গুলোকে খুব একটা আমল দেননি, কিন্তু মনে মনে মাঝে মধ্যে ভাবতেন। তার মধ্যে ওনারা নতুন নতুন পর্দা লাগিয়েছিলেন ঘরে। তো হঠাৎ করেই একদিন দুজনেই অফিসে গেছেন, অফিস থেকে ফিরে দেখছে যে প্রত্যেকটা পর্দা পড়ে গেছে। তো ভাবছে যে কী হলো, পর্দা কী করে পড়লো। যাই হোক, তো সে পর্দা আবার লাগানো হলো, এরকম চলছে। আচ্ছা, এবার একটা কথা বলি যে ওনারা যে বাড়িটা কিনেছিলেন সেই বাড়িটার মেন যে গেটটা ছিল, যেখানে আর কি মানে বাড়ির মেন গেট, মানে রাস্তার পরে মেন গেট, তারপরে একটু মানে জমি, তারপর থেকে বাড়িটা শুরু। এবার ওই মেন গেটটা মানে একটুখানি প্রবলেম ছিল, তো ওনারা সেটাকে সারাই করে নিয়েছিলেন। তো তারপরে ওনারা মেন যে গেটটা ছিল মানে ঘরে ঢোকার, সেখানে ওনারা একটা কোলাপসিবল লাগিয়েছিলেন। এবার সেই কোলাপসিবলটা ওনারা ভালো করে তালা দিত। এবার যেহেতু মানে যে বাইরের যে গেটটা, সেই গেটটা ওনারা লোহার একটা গেট ছিল সেটাকে সারাইও করেছিলেন। তো কখনো কখনো কী হতো, যেহেতু নতুন
নতুন ওনারা ওই বাড়িতে শিফট করেছে, তো মাঝে মধ্যে না ওই বাড়িটায় ওই বাইরের গেটটা ওনারা তালা দিতে ভুলে যেতেন। এবার ওনারা ভাবতেন যে বাড়িটা খুব সেফ, একটা ছোট গলির ভিতরে, আর ওখানে 2-4টেই বাড়ি রয়েছে, একেবারে ডেড এন্ড, ফলে ওখানে অন্য রাস্তা থেকে লোক আসবে না, আর ওই গলিটার ভিতরে যাদের যাদের বাড়ি তাদেরই শুধুমাত্র ওইখানে যাতায়াত ছিল, আর সবাই সবাইকে চেনে, তো একটা খুব সেফ ফিল হতো। তো কখনো কখনো মৌসুমীদি কী করতেন, মানে যেহেতু নতুন নতুন বাড়িতে এসছেন, অতটা অভ্যেসও ছিল না, তো উনি কী করতেন, একদম বাইরের যে লোহার যে ছোট যে গেটটা ছিল সেটা উনি দিতেন না মাঝে মধ্যে, মানে এমনি দেয়া থাকতো কিন্তু লক করতেন না। এবার ওই পাঁচিলটা হচ্ছে 5 ফুটের পাঁচিল, এবার উনি ভাবতেন পাঁচিল রয়েছে, আর গেটটা লোহার গেটটা না ছোটোর উপরে, খুব বিশাল বড় গেট ছিল তা নয়। তো ভাবতো যে ঠিক আছে, এই গেট দিয়ে আর কী আসবে, মেন মেন দরজা তো বন্ধই, কারণ ওখানে একটা ওনারা এমনি বড় একটা কাঠের দরজা ছিল, তারপরে আবার ওনারা একটা কোলাপসিবল লাগিয়েছিলেন। এবার ওনারা মানে মাঝে মধ্যে মৌসুমীদি ভুলে যেতেন। এবার যেটা হলো, একদিন মৌসুমীদি শুয়ে আছে, তো ভোরের দিকে উনি স্বপ্ন দেখছেন, মানে ওনার মায়ের স্বপ্ন দেখছেন, যে মৌসুমীদির মা ওনাকে স্বপ্নে বলছে যে এই তুই এই গেটটা কেন দিস না, তুই কিন্তু এই গেটটা দিয়ে বন্ধ করে শুবি। তো উনি এই স্বপ্নটা দেখেন যে ওনার মা ওনাকে স্বপ্নে বলছে যে গেটটা তুই দিয়ে শুবি। তো উনি ঘুম থেকে উঠে পড়েন, উঠে পড়ে ভাবছেন যে এটা আমি কী স্বপ্ন দেখলাম। তারপর উনি ভাবছেন যে ও আমি মানে শোয়ার পরে আমার হয়তো মনে পড়ে, তারপরে খুব কুড়েমো লাগে, আর ইচ্ছে করে না, সারাদিন খাটাখাটনি পড়ে, তো ভাবলো যে সেই জন্য হয়তো আমি এটা নিয়ে মনে মনে বেশি ভেবেছি, তাই হয়তো আমি এটা স্বপ্ন দেখলাম। তো ব্যাপারটা উনি এভাবেই চিন্তা করেন, তো উনি সেটাকে আর গুরুত্ব দেন না। যাই হোক, সকালবেলা অফিস বেরিয়ে যান, আবার ওনারা বাড়িতে আসেন। এবার সেদিন ওনার না মানে হঠাৎ করেই মনে হচ্ছে যে বাড়ির ভিতরে, মানে উনি একটু আগেই মাঝে মধ্যে ফিরতেন, ওনার হাজব্যান্ড ওই 40 মিনিট 1 ঘন্টা পরে অফিস থেকে ফিরতেন, তো ওনার খালি মনে হচ্ছে যে উনি রান্নাঘরে কাজ করছেন, কি বেডরুমে কাজ করছেন, কি বাথরুমে হয়তো উনি একটু হেয়ার ব্রাশ করছেন, খালি মনে হচ্ছিল যেন ওনার সামনে দিয়ে বা পিছন দিয়ে কেউ একদম সাট করে সরে গেল। সেটা কে সরলো, কীভাবে সরলো, উনি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছেন না। এবার দেখুন, ওরকম একটা বাড়িতে থাকার ওরকম একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে, তার আগে ওনারা একটা ছোট ফ্ল্যাটে ভাড়া থাকতেন। এবার ভাবছে যে হয়তো এরকম একটা নতুন বাড়ি কিনে আমরা এসেছি, সেই জন্য হয়তো এরকম বারবার মনে হচ্ছে। এবার ঘটনা হচ্ছে যে ওনারা বেশিরভাগ সময় দোতলায় থাকতেন, একতলায় একটা বেডরুম ছিল আর ওপরে 2টো বেডরুম। এবার যখন উনি দোতলায় থাকেন, ওনার মাঝে মধ্যে মনে হতো যে একতলা দিয়ে হয়তো কেউ হাঁটাচলা করছে মনে হচ্ছে, আবার যখন দোতলায় থাকতো তখন আবার মনে হতো যে হয়তো পাশ দিয়ে কেউ যাতায়াত করছে, একটা অদ্ভুত রকমের কিছু একটা প্রেজেন্স মৌসুমীদি কিন্তু বুঝতে পারতো। এবার উনি কখনো কখনো ওনার হাজব্যান্ডকে বলতেন, তো ওনার হাজব্যান্ড বলছে যে নতুন বাড়ি কিনে এসেছো, তাই হয়তো তোমার নতুন জায়গা, এত বড় বাড়ি, তোমার হয়তো এরকম মনে হচ্ছে। তো মৌসুমীদিও কিন্তু মনে প্রাণে এটাই বিশ্বাস করতেন যে হয়তো এই পুরোটাই ওনার মনের ভুল। কিন্তু ঘটনা হচ্ছে যেটা যে ওনার মনের ভুল ছিল না, সেটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাঙতে বসেছে, সেটা কিন্তু উনি স্বপ্নেও ভাবতে পারেনি। যাই হোক, তো আশেপাশের লোক ওনাকে জিজ্ঞেস করতো, ওনাদেরকে জিজ্ঞেস করতো আর কি, মৌসুমীদি ওনার হাজব্যান্ডকে, যে তোমরা এই বাড়িটা কেন কিনলে, এটা তো ভূতের বাড়ি, তোমাদের কেমন দিন কাটছে, এবং ওনারা সবাইকে বলতো খুব ভালো, কোনো ভূতের ঠুতের বাড়ি নেই, এরকম কথা আপনারা বলবেন, এরকম নানান কথাবার্তা ওনারা পাড়ার লোককে বলতো। এবার ওই বাড়িতে ওনারা এসেছে 1 মাস হয়ে গেছে, মৌসুমীদি আর ওনার হাজব্যান্ড। এবার মাঝে মধ্যে ওনার এই বিভিন্ন রকমের ওনার একটা ফিল হতো, কিন্তু সেই ফিলটার কথা না মৌসুমীদি ওনার হাজব্যান্ডকে সেভাবে বলতেন না, কারণ উনি নিজেও বিশ্বাস করতেন না। তারপরে ভাবতেন যে আমি আমার হাজব্যান্ডকে এসব নিয়ে কী বলবো। এবারে ওনার হাজব্যান্ডও কিন্তু মাঝে মধ্যে মনে হতো যে হঠাৎ করেই ঘরে হয়তো ঢুকেছে, ওনার হাজব্যান্ড দেখছে যে ঘরের পর্দাটা নড়ছে, কিন্তু সেই রুমে কোনো ফ্যান চলছে না, কোনো এসি চলছে না, দরজা বন্ধ, জানলা বন্ধ ছিল, ফলে ওইখানে পর্দাটা নড়ার কোনো কারণ নেই। এবার উনি ভেবেছেন যে অনেক সময় হয়তো হয় পর্দার পিছনে একটা টিকটিকি থাকে, হয়তো সেই জন্য নড়ে। তো উনি এসে যখন ঘরের পর্দাটাকে নড়তে দেখেছেন, উনি সঙ্গে সঙ্গে পর্দাটাকে সরিয়ে দেখছেন যে কী ব্যাপার, তো দেখছে ওখানে কিচ্ছু নেই, এবং ঘরে পর্দাটা যে নড়ছে সেই পর্দাটা নড়ারও কোনো কারণ নেই। এবার এই ছোট ছোট বিষয়গুলো মানে মৌসুমীদিও ওনার হাজব্যান্ডকে জানায়নি, ওনার হাজব্যান্ড আবার ভেবেছে যে আমি ওকে জানাবো না, তাহলে ও কি ভাববে। দুজনেই দুজনের কাছে কিছু কিছু বিষয় লুকিয়ে যায়, মানে লুকিয়ে যায় বলতে দুজনেই দুজনে ডিসকাস করে না। কিন্তু মৌসুমীদির মনে একটা না মানে অদ্ভুত একটা খচখচানি ভাব কিন্তু আস্তে আস্তে চলতে থাকে।
যাই হোক, এবার একদিন কি হলো, সেদিন রাতের বেলা মৌসুমীদি শুয়েছে, উনি আর ওনার হাজবেন্ড শুয়েছে, এবং সেদিনও যথারীতি উনি বাইরের ওই ছোট যে গ্রিলের মতো একটা ছোট যে গেট, সেটা উনি যথারীতি লাগায়নি। এবার মেন দরজা যে কোলাপসিবল, তারপরে ঘরের দরজা সবই কিন্তু দেওয়া, সব লক করা, শুধুমাত্র ওইটা করেনি। এবার মৌসুমীদিরা তখন এসছে, 1-1.5 মাস হয়েছে মাত্র। এবার ওনারা জানতেন না যে বাড়ির যদি বাউন্ডারির ভিতরে কেউ ঢুকে পড়ে বাইরের, ওখানে ওনাদের বাড়ির পিছনে যেহেতু পুরনো দিনের বাড়ি, তো সেখানে না রেন পাইপ কনসেপ্ট ছিল। এখন হয়তো অতটা রেন পাইপ কনসেপ্টটা নেই, এখন অন্যভাবে ডিজাইন করা হয়। তো ওই বাড়িটা রেন পাইপের কনসেপ্ট ছিল। এবার রেন পাইপগুলো যেদিক দিয়ে আছে সেদিকে কিন্তু সানশেড রয়েছে জালনার। এবার বাইরের কারোর পক্ষে এটা খুব স্বাভাবিকভাবেই সম্ভব যে সে রেন পাইপে একটু বেয়ে সে মানে সানশেডগুলোর উপরে পা ফেলে ফেলে কোনো মানুষ কিন্তু ছাদে পৌঁছে যেতে পারে, ঠিক আছে? আর ছাদ থেকে ওনাদের যে ঘরের যে দরজা, ছাদের যে দরজাটা, যে দরজাটা সিঁড়ি দিয়ে আপনি পুরো মেন ঘরে আসতে পারবেন, সেই দরজাটার ওখানে না, মানে দরজাটা ভালোই ছিল, কিন্তু খুব যে শক্তপোক্ত বা ওই দরজাটা কিন্তু কোনো রকম কোনো লকিং সিস্টেম ছিল না, এমনি যা ছিটকিনি দেওয়া এরকম ছিল। এবার এই বিষয়টা নিয়ে কোনোদিনই মৌসুমীদি বা ওনার হাজবেন্ড ভাবেনি। সেদিনও যথারীতি ওনারা ওই দরজাটা খুলে রেখেই শুয়েছে, ভেবেছে যে কেউ তো আর এখানে আসে না, এখানে এই গলিটায় 2-4টে বাড়ি আছে, তাদের বাড়ির লোকই যাতায়াত করে, শুয়েছে, ভালো কথা। এবার আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই বাড়িতে দরজা জানলায় কিন্তু ক্যাচ ক্যাচ আওয়াজ হতো মাঝে মধ্যে। শুয়েছে, মোটামুটি ঘুমও এসে গেছে, তো এমন সময় ওরকমই একটা দরজায় ক্যাচ করে আওয়াজ হয়। মৌসুমীদি আর ওনার হাজবেন্ড ততদিনে অ্যাকাস্টাম হয়ে গেছে ওই শব্দটা, তো ওনারা সেটাকে কিছু করেনি। এর কিছুক্ষণ পরে ধম ধম করে দুটো বেশ বড় বড় আওয়াজ হয়, মানে খুব জোরে জোরে পা ফেলে কেউ যদি একদিক থেকে অন্যদিকে যায় যেরকম আওয়াজ হবে, ঠিক সেরকমই একটা আওয়াজ হয়েছে। এবার না মৌসুমীদি না মানে খুব ধরাক করে উঠে পড়ে, ওনার হাজবেন্ড উঠে পড়েছে। কি হলো ব্যাপারটা? তো ভাবছে যে এরকম আওয়াজ তো হওয়ার কথা নয়, দরজা জানলা একটু আওয়াজ হয় এরকম মাঝে মধ্যে ক্যাচ ক্যাচ, কিন্তু এইরকম আওয়াজ তো হয় না। এবার ওনার হাজবেন্ড পুরো শুনতে পাচ্ছে যে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই প্রসঙ্গে এবার একটা কথা আমি বলে রাখি, এই ঘটনা ঠিক একদিন আগে মৌসুমীদি একটা স্বপ্ন দেখে। অদ্ভুত, সেদিনটা ছিল রবিবার, মানে যেদিন উনি স্বপ্নটা দেখে সেদিন রবিবার, আর এই ঘটনাটা ঘটে সোমবার। এবার রবিবার দিন ছুটির দিন ছিল, তো দুপুরবেলা ওনারা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলেন। মৌসুমীদি ওই দুপুরে খাওয়া দাওয়া করে ওই 40-45 মিনিটের জন্য শুয়েছিলেন, এবং সেই সময় একটা স্বপ্ন দেখেন যে কেউ একজন রাতের অন্ধকারে ওনার এবং ওনার হাজবেন্ডের মুখটা চেপে ধরেছে, এবং মুখটা চেপে ধরেছে দুজনেরই কেউ একজন, এবং খুব ধস্তাধস্তি হচ্ছে, খুব মানে একটা বাজে পরিবেশ বলতে মানে কোনো বাইরের কোনো লোক জোর করে ঘরে ঢুকেছে এবং তারা ওদের মুখ চেপে ধরেছে এবং ঘর থেকে জিনিসপত্র নিচ্ছে, এরকম একটা কিছু খুব আবছা একটা এরকম উনি স্বপ্ন দেখেন। যথারীতি এরকম একটা স্বপ্ন দেখে উনি ঘাবড়ে গিয়ে ঘুম থেকে উঠে যায়, এবং উনি কিন্তু ওনার হাজবেন্ডকে আর সেই বিষয়ে কিছু বলেনি যে ছুটির দিন এরকম একটা কথা বলবো, ওরও মনটা খারাপ হয়ে যাবে, তো উনি বলেনি। এবার পরের দিন রাতের বেলা যখন উনি বুঝতে পারছেন, উনি আর ওনার হাজবেন্ড বেডরুমে দোতলা থেকে বুঝতে পারছেন যে কেউ একজন ওনাদের মানে দোতলার ঘরেরই পাশে রয়েছে বা কিছু একটা মানুষের আওয়াজ হচ্ছে, তখন ওনার প্রচণ্ড ভয় পেয়ে যান, এবং ওই মুহূর্তে মৌসুমীদির মনে হয় তার আগের দিনে দুপুরে দেখা স্বপ্নটার কথা। এবার তো মৌসুমীদি মানে ওনার হাজবেন্ড যখন বলছে দাঁড়া আমি দেখে আসি, মৌসুমীদি বলছে না তুমি একদম বেরোবে না, বলে ওনাদের দরজাটাকে না ওনারা পুরো লক করে দেয়। মানে এমনি দরজাটা ভেজানো ছিল কিন্তু লক ছিল না, তো বেডরুমের দরজাটা উনি লক করে দেয়। লক করে দেওয়ার পরে উনি বুঝতে পারছে যে একদম কোনো ব্যক্তি বা আরও 1-2 জন ব্যক্তি ওনাদের ফ্লোরে ঢুকে পড়েছে এবং জিনিসপত্র সরাচ্ছে, বিভিন্ন আওয়াজ হচ্ছে। এইবারে না মানে তখন মানে ওনারা প্রচণ্ড ভয় পেয়ে গেছে, এবং মৌসুমীদির হাজবেন্ড বলছে যে দাঁড়াও তাহলে একটা ফোন করি, এটা মানে পুলিশ প্রশাসন, কাউকে তো ফোন করতে হবে, তুমি বেরোতে দিচ্ছ না, মানে এরা তো ঘর থেকে জিনিসপত্র লুটপাট করবে। তো মৌসুমীদি বলছে যা খুশি ওরা নিক, আমরা ঘর থেকে বেরোবো না। তখন মৌসুমীদি বলছে তুমি কি ভাবছো তুমি ঘরে ভাবে লুকিয়ে থাকতে পারবো, ওরা দরজা ধাক্কাবে তো এরপরে। মৌসুমীদি বলছে আমি ওসব কিছু জানি না। তখন মৌসুমীদি মানে এতটাই মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, প্রচণ্ড ভয় পেয়ে গেছে
জুনিদা তখন আর মানে ভগবানের নামও নিতে ওনার মানে মুখ থেকে বেরোচ্ছে না, এত ওনার ভয় লাগছে। এবং উনি তখন মনে প্রাণে প্রার্থনা করছে যে এই বিপদ থেকে আমাদের উদ্ধার করো। মানে কাউকে যে ফোন করবে সেই ফোনটাও মানে উনি করতে পারছে না। যাই হোক, তো ওনার হাজবেন্ড পুলিশকে ফোন করার চেষ্টা করছে, আর এদিকে মৌসুমীদি মানে একটু ধাতস্থ হয়ে সঙ্গে সঙ্গে ওই অপোজিটের যে বাড়ির যে কাকু ছিলেন তাকে ফোন করেছে। এবার ওরা বয়স্ক লোক, ওরা হয়তো আরেকটু আগে শুয়ে পড়ে, বুঝতে পারছে, তো সঙ্গে সঙ্গে ফোনটা করেছে। এবং ফোনটা করার পরে প্রথমবার যথারীতি ধরেনি। দ্বিতীয়বার যখন আবার মৌসুমীদি ফোনটা করে, তো তখন ভদ্রলোক ধরেছে। ভদ্রলোক ধরে বলছে যে কাকু আপনি একটু শিগগিরই বাড়ির আপনাদের লাইটটা জ্বালান বাইরে, আমাদের ঘরে মনে হচ্ছে কোনো ডাকাত, চোর ডাকাত ঢুকেছে। তো লোকটাও একটু ভয় পেয়ে গেছে, এরকম একটা কথা যদি কেউ হঠাৎ করে পাশের বাড়ি থেকে শোনে, অপোজিটের বাড়ি থেকে শোনে, তারও ভয় লাগবে। তো সেই লোকটা বলছে যে কি হয়েছে আপনার বাড়িতে, আপনি কাউকে দেখেছেন? বলছে যে আমরা ঘরের মধ্যে রয়েছি, বেডরুমে, আমরা এখন বেরোতে পারছি না। তো লোকটা বলছে যে এই জন্যই আপনাদেরকে বলেছিলাম না এই বাড়িটা ভালো না, এই বাড়িটা ভূতের বাড়ি, আপনারা তো কিছু শুনলেন না। তো লোকটা বলছে ঠিক আছে আমি বাইরের সব লাইট টাইট জ্বালাচ্ছি। এবার বয়স্ক লোক, তারও একটুখানি সময় লাগে। এর মধ্যে মানে মৌসুমীদির হাজবেন্ডের ফোনটা কি হয়েছে, মানে মৌসুমীদি সরতে গিয়ে হাত থেকে ফোনটা পড়ে গেছে। এবার পড়ে গিয়ে উনি তো পুলিশকে ফোন করার চেষ্টা করছেন, তো ফোনটা পড়ে গিয়ে ফোনটার অন হচ্ছে না। আর ওদিকে মৌসুমীদি মানে ভয় পুরো ঠকঠক করে কাঁপছে। আর মৌসুমীদি তখন এমন হয়ে গেছে যে ওনার হাজবেন্ড না ওনার মাথায় মানে হাত বোলাচ্ছে, জল দিচ্ছে, মানে ওনাকে আর কি ধাতু একটু ঠিক করার চেষ্টা করছে, মানে এত ভয় পেয়ে গেছে। এর মধ্যে ওনারা দুজনেই শুনতে পায় মানে প্রচণ্ড মারপিটের আওয়াজ। মানে ধরুন আপনার পাশের ঘরে কেউ মারপিট করছে, খুব জোর মারপিট হচ্ছে 2-3টে লোকের সাথে কারো, তাহলে যেরকম আওয়াজ হবে ঠিক সেরকম কিন্তু আওয়াজ হচ্ছে। এবং দুটো লোকের মানে ওরা দুটো লোকের আওয়াজ মানে ডিস্টিংগুইশ করতে পেরেছে যে দুটো আলাদা আলাদা লোকের মুখে আওয়াজ হচ্ছিল। তো দুটো লোক যে প্রচণ্ড মার খাচ্ছে, জিনিসপত্র ভেঙে ভেঙে পড়ছে, জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাচ্ছে, সব শুনতে পাচ্ছে। মনে হচ্ছে না একে অপরকে মারছে না অন্য কেউ তাদেরকে মারছে, কিছু বোঝা যাচ্ছে না। এবং ঢিপ ঢাপ আওয়াজ হচ্ছে খুব। তো এরপরে ইন দ্য মিন টাইম বয়স্ক লোকটি তার বাড়ির বাইরের সব আলো ঠালো জ্বালায়। এবং উনি যখন, ওনারও তো ভয় লাগছে, উনিও তার সামনে ওভাবে আসতে পারছে না, তো উনি বাড়ির লাইট টাইট জ্বালিয়ে উনি ব্যালকানিতে যখন দাঁড়িয়েছেন, উনি যেটা দেখেছেন যে একটা ছায়া মতো কিছু উনি দেখেন, সেটাকে উনি মুখ দেখতে পাননি, সে কি সেটাও উনি দেখতে পাননি। আর দেখে দুটো লোক মানে প্রচণ্ড রকমভাবে মারধর খেয়ে জামার কাপড় ছিঁড়ে গিয়ে মানে প্রাণপণে ওই বাড়ি থেকে পালাচ্ছে, মানে মৌসুমীদিদের বাড়ি থেকে তারা পালাচ্ছে। এবং একটা হাওয়ার মতো একটা ছায়া মূর্তি মনে হয় যেন ওদেরকে পিছু করে একবারে তাড়িয়ে ছাড়লো এরকম। তো এই ঘটনার পরে ওই লোকটা বলে যে আপনাদের বাড়ি থেকে যারা এসেছিল তারা চলে গেছে। মৌসুমীদিদের তো আর মানে ভয়ে দরজা খুলতে পারছে না। তো কিছুক্ষণ পরে ওরা দরজা টরজা খোলে এবং তারপরে যখন বেরিয়েছে ঘর থেকে, দেখছে ঘরের জিনিসপত্র মোটামুটি লণ্ডভণ্ড হয়েছে, কিন্তু কোনো জিনিস চুরি যায়নি। আর তারপরে তো বুঝতে পারে যে ছাদের দিকের দরজা খোলা ছিল, তো ওখান দিয়ে কোনো চোর ডাকাত হয়তো ঢুকেছিল। কিন্তু হঠাৎ করে তারা চোর ডাকাতি করতে এসে কি করে তারা একটা ছায়ামূর্তির, যেটুকু আর কি উনি দেখছেন, উনি কোনো মুখ দেখতে পায়নি, কিন্তু কে তারা করলো, কে তাদেরকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল, সেসব কিন্তু কিচ্ছু বোঝা গেল না। এই ঘটনার পরে কিন্তু মৌসুমীদি ভীষণ ভয় পেয়ে যায় এবং উনি তখন বলেন যে না, আমরা কদিন আমাদের বাপের বাড়ি গিয়ে থাকি, এই বাড়িতে থাকবো না। তো তারপরে ওনার মা মানে মৌসুমীদির মা এলো, এসে মানে ওরা ওখানেই ছিল। তারপরে একটা ঠাকুরমশাইকে নিয়ে আসা হয় পুজো করানোর জন্য। তো সেই ঠাকুরমশাই কামাখ্যা, ওখানে মায়ের কামাখ্যার ওখানে গিয়ে তিনি পুজো আর্চা করেন। তো তিনি যজ্ঞ করে পুজো করেন এবং পুজো করে বলেন যে এই বাড়িতে একটা আত্মা আছে, সত্যিই আছে, কিন্তু সেই আত্মাটা কিন্তু খারাপ আত্মা নয়, ভালো আত্মা। এবং সেই আত্মাটা শুধুমাত্র নিজের উপস্থিতিকে মাঝে মধ্যে জানান দেওয়ার জন্য হয়তো তোমাদেরকে ওই পর্দা সরে যাওয়া, হয়তো ঘরে ধূপের গন্ধ, বা মনে হচ্ছে কেউ পিছন থেকে হেঁটে যাচ্ছে, জিনিসপত্র এদিক ওদিক, সেগুলো হয়েছে। কিন্তু তোমাদের মানে পরবর্তী সময় আর কি মৌসুমীদির হাজবেন্ড এবং মৌসুমীদিকে দেখে উনি বলেছিলেন যে তোমাদের জীবনে একটা বিশাল ফাঁড়া ছিল, কিন্তু তোমরা এই বাড়িতে এই মুহূর্তে ছিলে বলে, মানে ভগবানই হয়তো এই বাড়িটা তোমাদেরকে পাইয়ে দিয়েছেন, ভগবানই হয়তো পুরো বিষয়টাকে এমনভাবে করেছে যে তোমরা ভাগ্যচক্রে তোমরা এই বাড়িতে এসে থাকলে, এই বাড়িটা তোমরা কিনলে এবং এই বাড়িতে ওই
ভালো আত্মাটা ছিল বলেই তোমরা কিন্তু এই বিপদ থেকে মুক্তি পেয়েছো। নাহলে কিন্তু তোমাদের সাথে তোমাদের কোনো সম্পত্তিহানি হতে পারতো, তোমাদের কোনো ক্ষতি হতে পারতো, সেটা কিন্তু হয়নি। তো উনি পুজো টুজো করে দেন। উনি বলেন যে যে আছে সে খারাপ নয় এবং তোমরা তার অস্তিত্ব বুঝেও গেছো, তো সে তোমাদের কখনোই কোনো ক্ষতি করবে না। তবুও আমি আমি এটুকু তোমাকে বলতে পারি, তোমরা এই বাড়িতে থাকতে পারো, কোনো অসুবিধে হবে না, কোনোদিনই কোনো অসুবিধে হবে না। এই আত্মা হয়তো কিছুদিন পরে চলেও যাবে, মুক্তি হয়ে যাবে। তো তারপরে ওনারা খুব ভয় পেয়ে গেছিলেন, তো তারপরে আবার ওনারা থাকা শুরু করেন। তো এখন মৌসুমীদির এক ছেলে রয়েছে, 5 বছর বয়স, এবং ওনারা খুব সুখে শান্তিতেই বাড়িতে আছে। এরকম কোনো ঘটনা আর ঘটেনি। আর উল্টে মৌসুমীদি যেটা লিখেছেন ইমেলে, যে উনি এই বাড়িতে খুব সুরক্ষিত ফিল করেন, যে এই বাড়িতে অ্যাটলিস্ট কোনো অঘটন কখনো ঘটবে না। তো ওই যে আয়া মাসি ছিলেন, হয়তো তারই আত্মাটা ওই বাড়িতে রয়ে গেছেন, এবং সে আত্মা কিন্তু খুবই ভালো। সে আত্মা কোনোদিনই কারোর ক্ষতি করেনি, ওনাদেরও কোনো ক্ষতি করেনি, উল্টে ওনাদেরকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। তো এটাই ছিল ঘটনা। মৌসুমীদিকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ এই ঘটনাটা শোনার জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ এই ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে।